আপনার সাথের কুত্তাকে বাইরে অপেক্ষা করতে বলেন। মেডুসা এজেন্ট মিহিরের দিকে তাকে ইশারা করলো। এজেন্ট মিহির সাথে সাথে কাঁধ ঝাঁকিয়ে বাইরে বের হয়ে গেল। এজেন্ট মেডুসা তরল কণ্ঠে বলল, ঠিকই আছেন দেখছি। আমি ভেবেছি এমিলিয়া ক্লার্কের দুঃখে পাগলা কুত্তার মতন খেপে গেছেন। শৈবাল সিদ্দিক টেবিলে রাখা ওয়াইনের বোতল খুলতে খুলতে শান্ত কণ্ঠে বলল, আপনি জানতেন এজেন্ট নিয়ন এমিকে মারতে যাচ্ছে, তাই না? এজেন্ট মেডুসা খুব ভালো করে জানে শৈবাল সিদ্দিককে মিথ্যা বলার কোনো মানে হয় না, তাই সে সহজ গলায় বলল, হ্যাঁ জানতাম। কিভাবে জানতেন তা নিয়ে প্রশ্ন করছি না। আমার ব্ল্যাক এজেন্টদের কাজকর্ম নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি আর একটা প্রশ্নই করব আপনাকে এজেন্ট মেডুসা, সেটা হলো। শৈবাল সিদ্দিক দুপা এগিয়ে এলো এজেন্ট মেডুসার দিকে। আলো আধারে স্ফটিকের মতো জলজল করছে যেন তার নীল চোখ জোড়া। সে হিমশীতল গলায় বলল, আপনি এই ব্যাপারটা আমাকে কেন জানাননি? কেন বলেননি এজেন্ট নিয়ন কুত্তাটা এমিকে মারতে যাচ্ছে? এজেন্ট মেডুসার ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে উঠল। সে সহজ স্বরেই বলল, শৈবাল সিদ্দিক সাহেব, আপনি নিজেই না আমাকে বললেন আপনি নিজের প্ল্যানে চলবেন। আমি তো সেটাই মেনে নিয়েছি। আপনি আপনার প্ল্যানে চলতে থাকুন, আমি আমার প্ল্যানে। শুধু শুধু আপনার বিষয়ে নাক গলিয়ে আমি আমার নিজের ঝামেলা বাড়াবো কেন? এমন তো হতে পারে আপনার আশেপাশে নিয়নের চামচা বসে আছে। নিয়নের মতো শয়তান এজেন্টকে কোনো বিশ্বাস নেই। কথা শেষ হওয়ার আগে এক ধাক্কায় তাকে দেয়ালের সাথে ঠেসে ধরল শৈবাল সিদ্দিক। চাপা হিসিসে স্বরে বলল, সস্তা অজুহাত দিয়ে অন্তত শৈবাল সিদ্দিককে বোকা বানানোর বোকামি করবেন না এজেন্ট মেডুসা। আপনি খুব ভালো করেই জানেন আমার আশেপাশে এজেন্ট নিয়নের চামচা তো দূরের কথা, তার নাম উচ্চারণের কেউ নেই। দীর্ঘ সময় এই নীল চোখে শয়তান রাজপুত্রের দিকে তাকিয়ে রইল এজেন্ট মেডুসা। তারপর ধীরে ধীরে তার ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে উঠল। তারপর পরই সে রীতিমতো অট্ট হাসিতে পেটে পড়ল। শিথিল হয়ে গেল শৈবাল সিদ্দিকের বজ্রমুঠি। মেডুসাকে সেইভাবে কখনো হাসতে দেখেনি, এই প্রথম দেখলো। আর দেখলো বলেই সে বুঝতে পারলো এজেন্ট মেডুসা আসলে বদ্ধ উন্মাদ। এজেন্ট নিয়নের থেকে বড় এবং মারাত্মক লেভেলের উন্মাদ। আস্তে আস্তে পানি চলে এসেছে এজেন্ট মেডুসার চোখে। সে অবস্থাতেই বলল সে, দ্যাটস রাইট শৈবাল সাহেব, আমি খুব ভালো করে জানি আপনার কাছ থেকে ইনফো ফাঁসের চান্স নেই। তবু আমি আপনাকে কিছুই বলিনি। তার কারণটা খুব সহজ। আপনি একটু বেশি লাফাচ্ছিলেন, আমাকে দুর্বল ভেবে নিয়ে বড্ড বেশি আস্ফালন করেছিলেন। আপনার এই অতি লাভ ঝাপ বন্ধ করার জন্য একটা কড়া ধাক্কার দরকার ছিল। আমি আপনাকে সেই কড়া ধাক্কাটা দিলাম। কঠোর চোখে তাকালো শৈবাল সিদ্দিক। এজেন্ট মেডুসা তাকে সরিয়ে দিয়ে পাশে রাখা রকিং চেয়ারে আরাম করে বসলো। চেয়ারে দুলতে দুলতে বলল এজেন্ট মেডুসা, কিন্তু প্যারা নেই, আমি এখনো আপনার দলেই আছি। হ্যাঁ, আপনার খেলার চালেই আছি। খালি একটা কথা মনে রাখবেন, খেলাটা আপনার হাতে, কিন্তু আমি মেডুসা। আমার নিয়মেই খেলি আমি। সেখানে নাক গলাতে আসলে নাকটা গচ্ছা দিয়েই বাড়ি ফিরতে হবে আপনাকে। এবারও কিছু বলল না শৈবাল সিদ্দিক। স্থির চোখে তাকিয়ে রইল এজেন্ট মেডুসার দিকে। এজেন্ট মেডুসা সে চোখে চোখ রেখে একই স্বরে বলল, এবার আপনার যা বলেন আপনি বলতে পারেন শৈবাল সিদ্দিক। ট্রাস্ট মি অর নট, আই উইল ডু মাই বেস্ট টু হেল্প ইউ। আমার বাচ্চাটাকে লাগবে। আচমকা বলল শৈবাল সিদ্দিক। এত কিছুর পরও সহজ এবং শান্ত তার গলা। রকিং চেয়ারে দোলা থামিয়ে দিয়ে শৈবাল সিদ্দিকের দিকে তাকালো এজেন্ট মেডুসা। প্রশ্নবোধক চাহনি তার চোখে। শৈবাল সিদ্দিক দেয়ালে ঠেস দিয়ে এজেন্ট মেডুসার মুখোমুখি দাঁড়ালো। শান্ত স্বরে বলল, আমার বাচ্চাটা লাগবে, এজেন্ট নিয়ন বা মেজর সাদাত না, বাচ্চাটা। আপনি যেভাবেই হোক এই বাচ্চা জোগাড় করে আনবেন। এর জন্য যা লাগে আমি আপনাকে দেব। কিসের জন্য? আপনার আর্টিফিশিয়াল ভালভ লাগানো আধমরা হার্টের জন্য? এজেন্ট মেডুসা ভ্রু নাচালো। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। কঠোর কণ্ঠে উত্তর দিল শৈবাল সিদ্দিক। এজেন্ট মেডুসা আবারও খিলখিল করে হাসতে লাগলো। সেই সাথে রকিং চেয়ার দুলতে দুলতে বলল, এতক্ষণে লাইনে এসেছেন থ্রিলারে। এতক্ষণে লাইনে এসেছেন থ্রিলারে এরকম প্রেমিক পুরুষ টাইপের ভিলেন মানায় না। এখন যে বদের হাড্ডি শৈবাল সিদ্দিককে দেখছি আমার সামনে, তাকেই মানায়। শৈবাল সিদ্দিকের ঠোঁটটা তার ছেলের ভঙ্গিতে একটু বেঁকে গেল। সে দুপায়ে গিয়ে এজেন্ট মেডুসার কাছে এলো। একটু ঝুঁকে থামিয়ে দিল তার রকিং চেয়ারের দুলুনি। এজেন্ট মেডুসার দিকে ঝুঁকে এসে শীতল স্বরে বলল শৈবাল সিদ্দিক, ফালতু কথা বাদ দিয়ে খুঁজে বের করেন মেজর সাদাতের টিমকে মেডুসা। বাচ্চাটাকে আমার দরকার। ওই 2 আঙ্গুলের বদমাস্টার চোখ দুটো তুলে আমি মেজর সাদাতকে পাঠাবো, আর হাতের 5টা আঙ্গুল এজেন্ট নিয়ন, আর বাকি 5টা আমি নিজে সাজিয়ে রাখবো।
ওই ল্যাব মাস্টারটার জন্য এত কিছু, এবং কড়াই গন্ডায় এর শোধ তুলবো আমি। পকেটে রিভলভারটা বের করে ট্রিগারের চাপে এই শয়তানটার রক্তে গোসল করার ইচ্ছা অনেক কষ্টে দমন করলো এজেন্ট মেডুসা। কিন্তু তার চেহারা দেখে তা বোঝা গেল না। শ্যাওলা বর্ণের চোখ জোড়া একবার চাপা আক্রোশ জ্বলে উঠল। কেবল পরক্ষণে তার মোহনীয় কণ্ঠ সে আগুন চাপা দিয়ে দিল। নুপুরের ঝংকারের মতো তার কথাগুলো কানে বাজছে শৈবাল সিদ্দিকের। ধরে নিন আলাদিনের চেরাগের সন্ধান পেয়েছেন আপনি শৈবাল সিদ্দিক। চাওয়া মাত্রই এই বান্দা আপনার ইচ্ছে পূরণে হাজির। সাইদ, তুমি যদি মনে করো কোনো ধরনের চিকিৎসা না দিয়ে তুমি বিনা ঝামেলায় 3 মাস পার করে মরতে পারবে, তাহলে বিরাট ভুল করছো। এই 3 মাস তোমার যন্ত্রণা শুধু মাথা ব্যথায় থেমে থাকবে না, প্রচুর পরিমাণের মাথা ব্যথা, হ্যালুসিনেশন, বমি, এগুলো তো আছেই সাথে। 2 মাস আগে ইশরাত তার উপদেশনামার এই পর্যায়ে এসে আর এগোতে পারেনি। মেজর সাদাত তাকে থামিয়ে দিয়েছে। ইশরাতের কথা সে যে বিশ্বাস করেনি সেটা নয়, কিন্তু ইশরাতের নিজের গলার স্বরই কথাগুলো বলতে বলতে বারবার কেঁপে উঠছিল। অসম্ভব দুঃখী মেয়েটার কষ্টের খাতায় আরেকটা বাক্য যোগ করতে দিতে সায় দেয়নি মেজর সাদাতের মন। সেই সময় কথা মনে হতে একটু হাসলো মেজর সাদাত। কি ভয়ঙ্কর দ্রুত গতিতে সময় বয়ে যাচ্ছে। আগে একটা সময় মনে হতো সময়ের চেয়ে ধীর বোধ হয় আর কিছুই নেই, কিন্তু হাতে 3 মাস সময় আছে জানার পর মনে হচ্ছে এক পলকে অনেকখানি সময় হারিয়ে গেল তার জীবন থেকে। ঢং ঢং করে দেয়াল গড়িতে 9টা বাজার সংকেত এলো। পুরো বনেদি আমলের ঘড়ি প্রতি ঘন্টায় তার জানান দিয়ে যায় বিকট শব্দ দিয়ে। এজেন্ট নিয়নের জ্ঞান এখনো ফেরেনি। বড় রকমের কোনো আঘাত পেয়েছে এমন না। তামান্নার ভাষ্যমতে শরীরের উপর দিয়ে এতটা ধকল গিয়েছে যে শুধু জেগে ওঠার জন্যেই যেটুকু শক্তি লাগে তাও নেই এই বদ্ধ উন্মাদের। তামান্না বাচ্চাটাকে নিয়ে বারান্দায় বসে আছে। বারান্দায় ম্যাট্রেস বিছানো। বাচ্চাটা তামান্নার কোলে মাথা রেখে শুয়ে আছে আর নিচু গলায় কথা বলছে। তামান্না আগ্রহ নিয়ে বাচ্চাটার কথা শুনছে। একটু পরপরই তাদের দুজনার খিলখিল হাসির শব্দ শোনা যাচ্ছে। মেজর সাদাত লিভিং রুমে সোফায় ঠেস দিয়ে বসে আছে। তামান্না বাচ্চাটাকে তুলে বেডরুমে শুইয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। ঘুমন্ত বাচ্চাটা এক হাত দিয়ে তামান্নাকে আঁকড়ে ধরে আছে। কি সুন্দর লাগছে দেখতে। মেজর সাদাত এতক্ষণ সোফায় হেলান দিয়ে বসেছিল। তামান্নার রুমে ঢুকে দরজা টেনে দিতেই উঠে বসলো সে। সামনের কাছের টেবিল বরাবর ঝুঁকে মাথা টিপে ধরলো মেজর সাদাত। ছোট্ট এক টুকরো নিঃশ্বাস ফেললো নিজের অজান্তে। ইদানিংকালে তার মার কথা বড্ড মনে পড়ে। মনে হয় আম্মার কোলে একবার মাথা রাখা মাত্রই তার বিশ্রী মাথা ব্যথাটা সেরে যাবে। টপ করে 1 ফোঁটা রক্ত পড়লো কাছের টেবিলের উপর। মেজর সাদাত কিছু বোঝার আগে টপটপ করে আরও 4-5 ফোঁটা রক্ত ঝরল টেবিল বরাবর। মেজর সাদাত এক হাত দিয়ে নাক চেপে সোজা হয়ে বসলো। নাক থেকে কলকল করে রক্ত পড়ছে। মেজর সাদাত উঠে দাঁড়াতে এতদিনের ভোতা ব্যথাটা তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হয়ে উঠল। কানের কাছে 100 ভ্রমরের গুনগানানি বাড়তে বাড়তে কানের পর্দা ফাটানোর জোগাড়। মেজর সাদাত টলে উঠতে গিয়েও নিজেকে সামলালো। একটু পরপর সমুদ্রের ঢেউয়ের মতো ধেয়ে আসছে ব্যথার ঝলক। ব্যথা চেপে পাশের বুক সেলফে ঠেস দিয়ে বড় করে দম নিল সে। বিড়বিড় করে বলতে লাগলো মেজর সাদাত। মেজর সাদাত অনেক কষ্টে আরও 2 পা সামনে বাড়ালো। হ্যাচকা টানে বাথরুমের দরজা খুলে কোনো মতে ভেতরে ঢুকলো। ঢুকেই কমট হড়হড় করে বমি করতে লাগলো বেচারা। বমির প্রথম ধাক্কা শেষে বেসিনের কল ছেড়ে দিল সে। বারবার মুখে পানির ঝাপটা দিচ্ছে। মাথার ব্যথাটা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। বাথরুমের সাদা বাতিটা যেন 1000টা হলুদ বাতিতে ভাগ হয়ে চোখ ধাঁধিয়ে দিচ্ছে তার। বিচিত্র গুঞ্জনে কান ফেটে রক্ত বের হওয়ার জোগাড়। মেজর সাদাত বাথরুমে হাঁটু ভেঙে বসে পড়ল। 2 হাত দিয়ে মাথা চেপে ধরেছে সে। এই প্রথম মনে হচ্ছে মৃত্যুটা একটু এগিয়ে আসলে মন্দ হয় না। ঠিক যেই মুহূর্তে মেজর সাদাতের মনে হলো সে আর পারছে না, ঠিক সেই সময় যেন 1 সেকেন্ডের জন্য দপ করে নিভে গেল তার সমস্ত বাতি। তার পরপরই আবার সবকিছু স্বাভাবিক হয়ে এলো। কোনো অর্থহীন গুঞ্জন নেই। মাথার ব্যথাটা অসহনীয় লাগছে আপাতত। মেজর সাদাত চোখ মেলে তাকালো। বাথরুমের সাদা বাতি, বেসিনের কলের পানির শব্দ সবকিছু ঠিক আগের মতোই আছে। মেজর সাদাত আচ্ছন্নের মতো বাথরুম থেকে বের হলো। অনেক কষ্টে সামনে পা বাড়ালো। হাতের ধাক্কায় মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল পাশে সেলফে রাখা কাচের ময়ূরটা। মেঝেময় কাচ ছড়িয়ে একাকার। মেজর সাদাত তারই মধ্যে আবারও হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যেতে লাগলো। মেঝেতে ভাঙা কাচের টুকরো তার পায়ে গেঁথে যাচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। সোফাটা তাকে টানছে চুম্বকের মতো। মনে হচ্ছে সোফায় মাথা দেওয়া মাত্রই সে গভীর ঘুমে তলিয়ে যাবে। মেজর সাদাত ধপ করে সোফায় বসে পড়ল। টেবিলের উপর তার পেন কিলারের একটা পাতা পড়ে আছে। সেদিকে হাত বাড়ালো সে, কিন্তু হাত জোড়া বোধ হয় শেষ মুহূর্তে বিশ্বাসঘাতকতা করার লোভ সামলাতে পারছে না। তাই থেকে থেকে কেঁপে উঠছে। সামান্য 1 পাতা ট্যাবলেট তুলতেও মহা ঝামেলা লাগছে মেজর সাদাতের। এই ব্যর্থ প্রচেষ্টা আরও কতক্ষণ চলতেও বলা মুশকিল।
তার আগে আরেকজনের হাত ট্যাবলেটের পাতা তুলে নিল। পাতা ছেড়ে একটা ট্যাবলেট বের করে মেজর সাদাতের দিকে বাড়িয়ে দিল সেই হাতের মালিক। মেজর সাদাত মুখ তুলে তাকালো। আচমকা কি করে যেন ইশরাত হাজির হয়েছে। একটু ঝুঁকে মেজর সাদাতের মুখ বরাবর মেলে তাকিয়ে আছে। মেয়েটা বড় বড় চোখ জোড়ায় করা ভৎসনা। মেজর সাদাতের কেন যেন পুরো ব্যাপারটাই কোনো কিছুই আশ্চর্য লাগলো না। সে একটু হেসে দেয়ালে ঠেস দিল, তরল কণ্ঠে বলল, আবারও বকা দিতে চলে এসছো ইশরাত? ইশরাত কিছু বলল না। তার চোখের উৎকণ্ঠা আরো গাঢ় হলো। মেজর সাদাত ছোট্ট নিঃশ্বাস ফেলল। আমি জানি আমাকে গালি দেওয়ার পুরো হক আছে তোমার, কিন্তু সমস্যাটা কি জানো? আমার কাছে এখন এতটুকু সময় নেই। এই বাচ্চাটাকে আমার বাঁচাতে হবে। এই বাচ্চাটা সারা জীবন কিভাবে পার করেছে দেখো। শাওলি থাকলে তো আমাকে উল্টে আরো বকা দিত। বাকি বাচ্চাগুলোকে কেন বাঁচাতে পারলাম না এই দোষে? ঠোঁট উল্টালো মেজর সাদাত, যেন বোনের সম্ভাব্য এই কথাগুলোর ভাবনায় অভিমান জমেছে তার ভেতরে। ভারী গলায় বলল, কিন্তু আমার হাতে কি কিছু ছিল? আমি যাওয়ার আগে ওই কুত্তার বাচ্চা সায়েন্টিস্ট বাচ্চাগুলোকে। থেমে গেল মেজর সাদাত, ক্লান্ত স্বরে বলল, আর একটা মাত্র বাচ্চাকে বাঁচানোর ক্ষমতাও যদি আমার থাকতো, আর একটা মাত্র বাচ্চাকে যদি আমি বাঁচাতে পারতাম, কিন্তু হাতে সময় নেই। তখনও ছিল না, এখনও নেই। মাথা ঝেড়ে যেন সে দুঃখ বিদায় করে দেওয়ার বৃথা চেষ্টা করলো মেজর সাদাত। সহজ স্বরে যোগ করলো, এদিকে এজেন্ট নিয়ন নামের গর্ধবটা ওই কাহিনীর সাথে জড়িয়ে গেছে। তাকে নিরাপদে রাখতে হবে। আর তামান্না? বাক্য শেষ না করে অজান্তে একটু হাসলো মেজর সাদাত। থেমে থেমে বলল, তামান্নার জন্য আমার কিছু করার প্রয়োজন নেই ইশরাত। এই মেয়েটি এমনিতেই ভয়ঙ্কর রকমের সাহসী আর বুদ্ধিমান। তামান্না না থাকলে এত দূর পর্যন্ত আসার কথা আমি চিন্তাই করতে পারতাম না। কথায় দীর্ঘ সময়ের বিরতি নিল মেজর সাদাত। হাতের ট্যাবলেটটা মুখে নিয়ে ঢকঢক করে গ্লাসের পানি গিলল সে। অন্যমনস্ক স্বরে বলল, এই মেয়েটার সমস্যা কি জানো ইশরাত? এই মেয়েটার জন্য ইদানিং আমার বাঁচতে ইচ্ছে করে, অনেক বেশি বাঁচতে ইচ্ছে করে। আগে কখন আমার বাঁচতে ইচ্ছে করেনি, এই প্রথম। কথা শেষ হওয়ার আগে সোফার একপাশে হেলে পড়ল মেজর সাদাতের মাথা। অল্প কিছুক্ষণের মধ্যে গাঢ় ঘুমে তলিয়ে গেল সে। তামান্না এতক্ষণ বহু কষ্টে তার চোখের পানি আটকে রেখেছিল। মেজর সাদাতের চোখ বন্ধ হওয়া মাত্রই তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। ইশরাত ভেবে এতক্ষণ যার সাথে কথোপকথন চালিয়েছে মেজর সাদাত, সে আসলে তামান্না। গ্লাস ভাঙার শব্দ তার কানে পৌঁছানো মাত্রই সে ছুটে এসেছে। এসে যা দেখছে তাতে তার হৃৎপিণ্ড কিছুক্ষণের জন্যে থমকে গিয়েছিল। মেজর সাদাতের কষ্ট হচ্ছে এই তথ্য সে জানতো, কিন্তু এতটা কষ্ট হচ্ছে তা সে জানতো না। অনেক কষ্টে কিছুটা সাহস সঞ্চয় করে এসে মেজর সাদাতের সামনে এসেছে। মেজর সাদাত তখন তার ব্যথানাশক ট্যাবলেটের জন্য ব্যস্ত। তামান্না সে ট্যাবলেট এগিয়ে দিয়েছে। মেজর সাদাত তার দিকে তাকিয়েছে, কিন্তু হ্যালুসিনেশনের প্রভাবে ডক্টর ইশরাতকে দেখেছে মেজর সাদাত। ইশরাতকে দেখেছে বলেই হয়তো যে কথাগুলো সে কোনোদিনও তামান্নাকে বলতে পারতো না, সেই কথাগুলোই সে অবলীলায় বলেছে তার কল্পনাকে। তামান্না তার চোখ মুছে উঠে দাঁড়ালো। একটা ঝাড়ু এনে সাবধানে মেজের কাজগুলো সরালো। ডাস্টবিনে সে কাচের টুকরাগুলো ফেলতে ফেলতে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা সে নিয়ে ফেললো। মেজর সাদাত বেঁচে থাকুক আর নাই থাকুক, মেজর সাদাতে শুরু করা এই আলো আধারের উপাখ্যান তামান্না শেষ করবে। অনিকে তো বটে, আরও যে বাচ্চাটা অনির মতোই মানুষের অমানবিকতার সাক্ষী পৃথিবীর অন্য প্রান্তে পালিয়ে বেড়াচ্ছে, তাকে খুঁজে বের করবে সে। অনির মতো তাকেও একটা সুস্থ জীবন দিতে হবে। মেজর সাদাতের হাতে সময় নেই, কিন্তু তার হাতে আছে। এই সময়ের মূল্য তার দিতে হবে, নইলে আবেগ অনুভূতিবিহীন এই মেজর সাদাতের কাছে হেরে যাবে তামান্না। আর তা সে কিছুতেই হতে দিতে পারে না। দীপ্তি, কুত্তাগুলোকে খসাতে পেরেছি বলেই মনে হয়। এজেন্ট নিয়ন পুরান ঢাকার একটা গলি নোংরা দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। অল্প অল্প হাঁপাচ্ছে সে। পুরানো ঢাকার বিখ্যাত ড্রাগ ব্যবসায়ী হাসন রাজাকে সরিয়ে দেওয়ার কাজ ছিল তাদের। হাসন রাজা সাহেব তার এই ড্রাগস ব্যবসার জালে এমপিটু মন্ত্রী বাচ্চা কাচ্চাকে জড়িয়ে ফেলার পরেই বোধহয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে। আর তাদের হয়ে 4 জন ব্ল্যাক এজেন্টকে পাঠানো হয় হাসন রাজার রাজগিরি খতম করার জন্যে। হাসন রাজা মাঝমাস্তি করার স্বভাবটা পুরানো ঢাকায় বেশ বিখ্যাত। প্রায় নিজের চামচাগুলোর সাথে সারা রাত তার আস্তানায় মদ খেয়ে মেনে নাচানাচি করে বেড়ায়। সেরকম একটা পার্টিতে আচমকা 4 জন ব্ল্যাক এজেন্ট হাজির হয়। এজেন্ট নিয়ন আর এজেন্ট দীপ্তি, এজেন্ট রিদি আর এজেন্ট রিসেস একসাথে প্রথম কাজ ছিল এই মিশন। আর এই 4 এজেন্টের রিভলভারের ক্রমাগত ঝলকানিতে মিনিট 20 মধ্যে হাসন রাজা গ্যাং এই রুই কাতলা খতম। কিন্তু কাল হয়ে দাঁড়ায় পুঁটি মাছগুলো। ছোট খাটো চামচারা যারা ধরেই নিয়েছিল প্রতিপক্ষ গ্যাং তাদের আক্রমণ করেছে। অল্প কিছুক্ষণের মধ্যে ছুরি পিস্তল নিয়ে ব্ল্যাক এজেন্টদের পিছু নিল তারা, এমনকি ঘুষখোর থানার পুলিশগুলো। এক পর্যায়ে এসে 4 ব্ল্যাক এজেন্টদের 2 ভাগে ভাগ হয়ে দুদিকে ছুট দিতে দিতে হলো।
এজেন্ট অ্যারিস আর এজেন্ট রিদি একদিকে, এজেন্ট নিয়ন আর এজেন্ট দীপ্তি আরেকদিকে। আধা ঘন্টায় এই কানামাছি পর্ব শেষে তারা পেছনে লাগা বিচ্ছুগুলোকে ছুটাতে পারল। এজেন্ট অ্যারিস আর এজেন্ট রিদির আপাতত কোনো খোঁজ নেই। এজেন্ট নিয়ন আর এজেন্ট দীপ্তি এখন পুরানো ঢাকার কাদামাখা একটা গলিতে দাঁড়িয়ে দম নিচ্ছে। এজেন্ট নিয়ন কাদামাখা রাস্তাতে পা মেলে বসে পড়ল, দেয়ালে হেলান দিয়ে পড়ল। কজন মরেছে মোট? এজেন্ট দীপ্তি হাতের কড়া গুনল। 12 জন বোধ হয়। এজেন্ট দীপ্তির কথা শেষ হওয়ার আগেই শব্দ করে হেসে ফেলল এজেন্ট নিয়ন। হাসতে হাসতেই বলল, হাসান রাজাকে আমি গুলি করেছি। এজেন্ট দীপ্তি একটু অবাক চোখে তাকালো। এতে হাসির কি আছে বুঝতে পারছে না সে। এজেন্ট নিয়ন হাসতে হাসতেই বলল, ব্যাটা পিস্তল হাতে আমাকে দেখে পেশাব করে দিয়েছে, প্যান্ট ভিজে গেছে। একটু কড়া কণ্ঠে বলল এজেন্ট দীপ্তি। নিয়ন, আমি আগেই বলেছি মৃত্যু নিয়ে মজা না করতে। এজেন্ট নিয়ন মুখ শক্ত করে ফেলল, খড়খড়ে গলায় বলল, আমি তোমার কথা শুনতে বাধ্য মনে হয়? আমার মজা লেগেছে তাই হাসছি, তোমার লাগেনি, চুপ করে বসে থাকো। এজেন্ট দীপ্তি উঠে দাঁড়ালো, সহজ গলায় বলল, আমরা যে কাজে আছি তাতে মজা নেওয়ার কিছু নেই। দেশের জন্য করছি, জাস্ট এটাই সান্ত্বনা। দেশের জন্য মাই ফুড। তারপর মাটিতে থুতু ফেলে বলল, আমরা তো দেশের জন্য অনেক করলাম, এখন দেশ আমাদের জন্য কতটুকু করে সেটাই দেখার বিষয়। এজেন্ট দীপ্তি তার কথা বাড়ালো না, গলির পথের দিকে হাঁটা শুরু করলো। বিপদ এখনো পুরোপুরি কাটেনি, যত দ্রুত সম্ভব কেটে পড়তে হবে এখান থেকে। এজেন্ট দীপ্তি হাঁটতে হাঁটতে থমকে দাঁড়ালো। এজেন্ট নিয়ন এখনো আসছে না দেখে মাথা ঘুরিয়ে তাকালো। এজেন্ট নিয়ন তখনও গলির দেয়ালে ঠেস দিয়ে ঠোঁটে সিগারেট লাগাচ্ছে। এজেন্ট দীপ্তি ঠান্ডা স্বরে বলল, সারা রাতে কি এখানে থাকার ইচ্ছা তোমার? এজেন্ট নিয়ন সিগারেটে আগুন ধরাতে লাইটারে চাপ দিল। আগুন ধরছেই না, আর সে চেষ্টা করেই যাচ্ছে। এজেন্ট দীপ্তি একটু অবাক চোখে তাকালো। এজেন্ট নিয়ন সিগারেট খায় না এমন না, তবে এজেন্ট দীপ্তি সিগারেট একেবারেই পছন্দ করে না দেখে তার সামনে কখনো ধরায় না। আজ এভাবে সিগারেট ধরাচ্ছে কেন সেটাই বুঝতে পারছে না দীপ্তি। এজেন্ট দীপ্তি কড়া গলায় বলল, সমস্যা কি তোমার? তোমার এই সিগারেট খাওয়ার জন্য ধরা পড়বো নাকি? এজেন্ট নিয়ন লাইটার ঘষতে ঘষতে বলল, এখন কিছু বলো না তো, প্রচুর সিদ্ধান্তহীনতায় আছি। কিসের সিদ্ধান্তহীনতা? এবার আসলে বিরক্ত হলো এজেন্ট দীপ্তি। একজনকে একটা কথা বলবো কিনা বলবো সেই সিদ্ধান্তহীনতা। এজেন্ট নিয়নের লাইটার ঘষাঘষিতে খুব একটা লাভ হচ্ছে না, প্রচুর বাতাস, আশেপাশে সিগারেট ধরছে না। এজেন্ট দীপ্তি হতাশ ভঙ্গিতে মাথা নাড়ালো। তারপর এগিয়ে এসে এজেন্ট নিয়নের ঠোঁটে সিগারেট নিজের হাতে নিয়ে রাস্তায় ছুঁড়ে মারল। কোমরে হাত রেখে এজেন্ট নিয়নের দিকে তাকালো। তোমার সিদ্ধান্তহীনতা নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। হেডকোয়ার্টারে গিয়ে যত খুশি পাগলামি করে বেড়াও, কিচ্ছু আসে যায় না। কিন্তু এখন আমি তোমাকে ভালোবাসি দীপ্তি, আমাকে বিয়ে করবে? বলল, ফট করে বলে বসলো এজেন্ট নিয়ন। এক সেকেন্ডের জন্য থমকে গেল এজেন্ট দীপ্তি। এজেন্ট নিয়নের কথা মাথায় ঢুকাতে তার আরও 2 সেকেন্ড লাগলো। এজেন্ট দীপ্তি ছোট করে শ্বাস ফেললো, সহজ গলায় বলল, সিগারেট খাওয়া পুরোপুরি ছাড়তে পারবে? হ্যাঁ। আচমকা প্রসঙ্গের এই পরিবর্তনের কারণ ধরতে পারল না এজেন্ট নিয়ন। জিজ্ঞেস করছে সিগারেট খাওয়া ছাড়তে পারবে কিনা। সিগারেটের ঘ্রাণে আমার বমি আসে। এজেন্ট দীপ্তি হাই তুলল। এজেন্ট নিয়ন একটু মাথা চুলকালো। একেবারে পুরোপুরি? মরার আগে একটা খেতে পারো, এর বেশি না। সাফ সাফ জানিয়ে দিল এজেন্ট দীপ্তি। দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল এজেন্ট নিয়ন, পারবো। ওকে, তাহলে আমার সমস্যা নেই। কবে বিয়ে করবে? আজকে রাতেই? শান্ত স্বরে বলল এজেন্ট দীপ্তি। হ্যাঁ, তুমি রাজি? এজেন্ট নিয়ন বোকা হয়ে গেল রীতিমতো। হ্যাঁ, রাজি। এজেন্ট দীপ্তি নির্বিকার কণ্ঠে বলল। ঝোঁকের মাথায় এইভাবে বিয়ের প্রস্তাব দিয়ে এখন অনুশোচনা হচ্ছে এজেন্ট নিয়নের। এজেন্ট দীপ্তির জীবনে তার ছায়াটা যে মঙ্গলজনক হবে না তা পাগলেও বলতে পারে। এজেন্ট নিয়ন নিচু স্বরে বলল, ভেবেচিন্তে বলছো তো? আমি ব্ল্যাক এজেন্সির তুরুপের তাস। সবার থেকে জটিল মিশনগুলো ক্লিয়ার করতে হয়, যে কোনো সময় মারা পড়তে পারি আমি। এজেন্ট দীপ্তি ফিক করে হেসে দিল। হাসতে হাসতেই বলল, সে তো যে কারো বেলাতেই সত্যি জেমস বন্ড সাহেব। আমার তোমার মতো ব্ল্যাক এজেন্টদের জন্য যেমন সত্য, একটা সাধারণ মানুষের বেলাতেও তাই। দুনিয়ার কোন মানুষটা জানে পরের সেকেন্ডটাতে সে বাঁচবে কিনা? এজেন্ট নিয়ন এজেন্ট দীপ্তির দিকে তাকিয়ে রইল। এই মেয়েটাকে সে যতই দেখে ততই মুগ্ধ হয়। কে জানতো এই মৃত্যু উপত্যকায় কারো অস্তিত্ব তাকে এতটা মুগ্ধ করবে। এজেন্ট নিয়ন বিড়বিড় করল,
আমি তোমাকে ভালোবাসি। এজেন্ট দীপ্তি তার বিড়বিড় করে বলা কথাগুলো শুনতে পারল না। সে ততক্ষণে গলির শেষ প্রান্তের দিকে হাঁটা শুরু করেছে। পেছনে না ফিরে এই মায়াবতী তাকে বলল, বিয়েতে কিন্তু আমাকে নীল শাড়ি দিতে হবে, লাল শাড়ি পরবো না। ছোটবেলায় লাল শাড়ি পরে বাইরে গিয়েছিলাম, গরুতে গুঁতো দিয়ে দিল, সেই থেকে লাল শাড়ির প্রতি আতঙ্ক কাজ করে। এজেন্ট নিয়ন হেসে ফেলল, তারপর ছুটতে ছুটতে এজেন্ট দীপ্তির পাশে গেল। এজেন্ট দীপ্তির হাঁটার তালের সাথে তাল মিলাতে মিলাতে বলল, নীল শাড়ি দেব, কিন্তু তুমি শাড়ি পরতে পারো তো? কবুল বলার আগে শাড়ির কুচি খুলে গেলে কিন্তু সর্বনাশ। কড়া চোখে এজেন্ট নিয়নের দিকে তাকিয়ে কিল দেখালো এজেন্ট দীপ্তি। বিয়ের আগেই মার খাবে নাকি? হাসতে হাসতে ছুট লাগালো এজেন্ট নিয়ন, তার পিছু নিল এজেন্ট দীপ্তি। এজেন্ট নিয়ন পিছু ফিরে এজেন্ট দীপ্তির দিকে তাকালো। একসময় ব্ল্যাক এজেন্সির আদেশ যন্ত্রের মতো খুন করে যাওয়া এই ব্ল্যাক এজেন্ট আবারও ফিসফিস করে বলল, ভালোবাসি ভালোবাসি। স্বপ্নের এই পর্যায়ে এসে ঝট করে চোখ মেলল এজেন্ট নিয়ন। তার ভেতরটা ধকধক করছে, মাথার ভিতরে বাসা গেড়ে বসেছে এই পুরনো স্মৃতিটা। তাই বোধহয় না চাইতেও বারবার আঘাত করতে থাকে তার স্বপ্ন নামে শাস্তি পর্বে। এজেন্ট নিয়ন বিছানায় থেকে উঠে বসলো। এখনও ডক্টর ইশরাতের অ্যাপার্টমেন্টে আছে সে। গাধার মতো জ্ঞান হারিয়ে বোকামি করেছে সে। এই কাহিনীতে তার থাকার আর কোনো প্রয়োজন নেই। যত দ্রুত সম্ভব এখান থেকে সরে যেতে হবে তার। এজেন্ট দীপ্তির মৃত্যুর করার প্রতিশোধ নেওয়ার সময়টা আর পেছানোর কোনো মানেই হয় না। এজেন্ট নিয়ন উঠে দাঁড়িয়ে একটু কুকিয়ে উঠল পাঁজরের ব্যথায়। গাড়ির ধাক্কায় ভালোই আহত হয় তার শরীর। এই সামান্য ব্যথাকে দাম দেওয়ার সময় এজেন্ট নিয়নের নেই। সে উঠে দাঁড়িয়ে চেয়ারে রাখা জ্যাকেটটা গায়ে চড়ালো, তারপর ইতিউতি করে নিয়ে বাইরে পা দিতে তামান্নার মুখোমুখি হলো সে। তামান্না আশ্চর্য বা রাগান্বিত কোনোটাই হলো না। তার হাতের মানিব্যাগটা দেখে শান্ত স্বরে বলল, এটা তো খুঁজছেন আপনি? মানিব্যাগটা দেখেই মাথায় রক্ত উঠে গেল এজেন্ট নিয়নের। এই মানিব্যাগে তার অতি মূল্যবান একটা জিনিস আছে। চরম বিপদে এই মানিব্যাগটা হাতছাড়া করেনি সে। এই মানিব্যাগটার জন্যই আবার ওই অ্যাপার্টমেন্টে ফেরত এসেছে সে। সকালবেলায় বের হওয়ার আগে হাজার খুঁজেও পায়নি সে। তখন তাড়াহুড়ো ছিল, ততটা সন্দেহ হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে কেউ ইচ্ছে করে মানিব্যাগটা সরিয়ে রেখেছে। না চাইলেও এখানে আবারও ফিরে আসতে হয় তার। হাঁচকা টানে তামান্নার কলার টেনে ধরে তাকে রুমের মধ্যে নিয়ে গেল এজেন্ট নিয়ন। দেয়ালে ঠেসে ধরে বলল, আপনি এই শয়তানি করেছেন। স্থির চোখে এজেন্ট নিয়নের দিকে তাকালো তামান্না। ঠান্ডা গলায় বলল, এটাই তো খুঁজছেন আপনি? শয়তানি বলতে যদি মানিব্যাগ সরানোর কথা বুঝিয়ে রাখেন তাহলে হ্যাঁ, আমি এই কাজ করেছি। আমি খুব ভালো করে বুঝে গিয়েছিলাম আপনি যে কোনো সময় নিজের প্রয়োজন বুঝে সটকে পড়তে চাইবেন, তাই এই রাতেই আপনার মানিব্যাগটা দেখে সরিয়ে ফেলেছি আমি। এই মানিব্যাগে একজন অসম্ভব সুন্দরী মেয়ের ছবি আছে, এজেন্ট দীপ্তি, রাইট? দেয়ালের সাথে আরো শক্ত করে তামান্নাকে ঠেসে ধরল এজেন্ট নিয়ন। চাপ গলায় বলল, এদিন দীপ্তিকে নিয়ে একটা কথা না। এই ছবি দেখা মাত্রই আমি বুঝে গেছি এই মানিব্যাগ আপনার জানের জান। একে না পেলে আপনি ফিরে আসতে বাধ্য। হিসিস করে বলল এজেন্ট নিয়ন। আপনার তাতে কি? আপনার জন্য আমরা পুরো ব্ল্যাক এজেন্সির শত্রু বনে বসে আছি। আপনি আমাদের এই বিপদে ফেলে এখন মানে কেটে পড়তে চাইলে তো হবে না এজেন্ট সাহেব। একেবারে সুদে আসলে সে উপকারের প্রতিদান দিতে হবে আপনাকে, তা আপনার নিজের ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। ঠিক সেই সময় গলার কাছে একটা ঠান্ডা স্পর্শ পেল এজেন্ট নিয়ন। তামান্না তার ঘাড়ের সবচেয়ে সংবেদনশীল ধমনী বরাবর অতি সাধারণ একটা বল পয়েন্ট তাক করে আছে। এতই দ্রুত যে এজেন্ট নিয়নের মতো এজেন্টও তা ঠেকানোর সময় পায়নি। তামান্না আগের মতোই নরম গলায় বলল, কলার থেকে হাতটা যে এবার সরাতে হয় এজেন্ট নিয়ন সাহেব। আলোচনার মধ্যে যে এত ভায়োলেন্স একেবারেই পছন্দ না আমার। এজেন্ট নিয়ন কখনোই ভয় পায় না। ভয় না পাওয়াটা এমন মহৎ কোনো গুণ না। ভয় নামের অনুভূতিটা মানুষের সভ্যতা ধারক। যে জাতি যত সভ্য তার ভয় তত বেশি। এজেন্ট নিয়নের ক্ষেত্রে হয়েছে তার উল্টো। জীবনের বেশিরভাগ সময় মৃত্যুকে এতটা কাছাকাছি দেখেছে যে ভয় নামক অনুভূতিটা কেমন যেন ভোতা হয়ে গেছে। তামান্না সেটা জানে, আর জানে বলেই এজেন্ট নিয়নকে ভয় দেখানোর চেষ্টা করে অযথা সময় নষ্ট করলো না। সোজা ঘাড়ের কাছে বল পয়েন্ট ধরলো। এজেন্ট নিয়ন সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। আপনার হাত আর 1 সেকেন্ডের মধ্যেই আমি মুছতে সকেট থেকে আলাদা করে দিতে পারি। এই তথ্য আপনি জানেন? তামান্না নির্বিকার মুখে বলল। জানি। তবুও এত সাহস করছেন? এজেন্ট নিয়নের চোখের খরতা বাড়ল। কারণ আমি জানি আপনি তা করবেন না। আপনার মানিব্যাগে রাখা এই অপূর্ব সুন্দরী মেয়ের সাথে আমার চেহারার কাটের মিল আছে, গায়ের রংটা ছাড়া। দুধে হালতা গায়ের রং এজেন্ট দীপ্তির, আর আমি কালো। এছাড়া আমাদের দুজনকে দেখলে যে কেউ দুবোন ভাবতে পারে। এজেন্ট দীপ্তির সাথে আমার শুধু যে চেহারাতে অসম্ভব মিল আছে তেমনটা না, আমার ধারণা আমাদের দুজনের কথা বলার ভঙ্গিতেও মিল আছে।
আপনি যতবার আমার দিকে তাকান আমি আপনার চোখে ভালোবাসা দেখি আমার জন্য না, আমার ছায়ায় খুঁজে পাওয়া আরেকজন মেয়ের জন্য, এজেন্ট দীপ্তির জন্য। বল পয়েন্টের এজেন্ট নিয়নের ঘাট থেকে সরিয়ে আনলো তামান্না। সুন্দর করে হেসে বলল, আপনি আমাকে মারতে পারবেন না এজেন্ট নিয়ন। আমাকে মারতে গেলে আপনি আমার বদলায় দীপ্তিকে দেখবেন। এজেন্ট নিয়ন দীর্ঘ সময় তামান্নার দিকে তাকিয়ে রইল, তারপর ছেড়ে দিল। তামান্না কলার সরে দাঁড়ালো তার সামনে থেকে, জানালার দিকে মুখ তুলে তাকিয়ে বলল, আপনি কি চান সেটা বলেন। তামান্না এতক্ষণ পর মুক্তি পেয়ে কাঁধটা ঝাঁকালো। এতক্ষণের বন্দি অবস্থাটা যেভাবে কাঁধে চেপে বসেছিল সেটাকে সরানোর জন্যে এত জোরে দেয়ালে ধাক্কা খেয়ে কাঁধে ভালোই ব্যথা পেয়েছে তামান্না। ডান হাত দিয়ে বা কাঁধটা বালিশ করতে করতে বলল সে, অনির পাসপোর্ট তৈরি ক্যাপ্টেন ফারুক, অনেকটা গুছিয়ে এনেছে, আর 2-4 দিন লাগবে বড়জোর। এর মধ্যেই অনেকে দেশের বাইরে ওর ফ্যামিলির কাছে পাঠিয়ে দিতে পারা যাবে। আপনি এই 2-4 দিন আমাদের সাথে থাকবেন। মেজর সাদাতের এখন যে অবস্থা তাতে একা সে আপনার বালের ব্ল্যাক এজেন্সি আর শৈবাল সিদ্দিক এই দুটোকে একা হাতে কুলোইয়ে উঠতে পারবে না। আমি কেন আপনাদের হেল্প করবো সেটা শুনি। মেজর সাদাত আমাকে বাঁচিয়েছে সে উছিলায়। আমি খুব ভালো করেই জানি মেজর সাদাত আমাকে বাঁচিয়েছে তার নিজের কাজটা সহজ করার জন্য। তাচ্ছিল্যটা স্পষ্ট বোঝা গেল এজেন্ট নিয়নের স্বরে। তাছাড়া আমিও অনেকবার সাদাত সাহেবকে নিজের জানের তোয়াক্কা না করে বাঁচিয়েছি। উই আর ইভেন। তামান্না এজেন্ট নিয়নের চোখে চোখ রেখে বলল, আর আমার উপকারগুলো, আমি না থাকলে অনেক আগেই শৈবাল সিদ্দিকের গুলিতে আপনি বিনা চিকিৎসায় মারা যেতেন, নইলে এজেন্ট মেডুসার হাতে ধরা খেতেন। আমি আপনার জীবন বাঁচিয়েছি, একবার না, দুবার না, অসংখ্যবার। সেটা মূলত চুকিয়ে দিতে হবে এজেন্ট নিয়ন। এজেন্ট নিয়ন তামান্নার দিকে এক পা এগিয়ে এলো, শীতল কণ্ঠে বলল, আমি সাধারণ মানুষের নিয়মে চলি না তামান্না। আমি হিসেব না মেটালো আপনার কিছু করার নেই। এজেন্ট নিয়ন তামান্নাকে পাশ কাটিয়ে যেতে নিল, কিন্তু রুম থেকে বের হওয়ার আগে তামান্নার কথা তাকে থমকে দিল। শান্ত স্বরে বলল তামান্না, আমার কাছে এজেন্ট মেডুসার ফোনের নাম্বার আছে। তার ফোনের ফাইলগুলো যখন আমার ফোনে আমি ট্রান্সফার করছিলাম তখন আমার ফোন নাম্বার অটোমেটিক্যালি আমার ফোনে সেভ হয়ে গিয়েছে। শুড এ কল হ্যাঁ? ঘুরে দাঁড়ালো এজেন্ট নিয়ন। শীতল থেকে শীতলতর হয়ে উঠল তার কণ্ঠ। আর পন্ডি কি বলবেন মেডিসাকে? তামান্নার ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে উঠল। সে সহজ স্বরে বলল, তেমন কিছু না, জাস্ট বলবো এজেন্ট নিয়ন এই একটু আগে এখান থেকে বের হয়েছে। এজেন্ট মেডুসা আশেপাশে খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবেন। কারণ একে তো ওই বোকা এজেন্ট প্রচণ্ড আহত, তার উপর ওষুধপত্র কিছুই খায়নি, নির্ঘাত আশেপাশে গলিতেই অজ্ঞান টজ্ঞান হয়ে পড়ে আছে। এজেন্ট নিয়ন শব্দ করে হাসলো, শান্ত কণ্ঠে বলল, তাহলে আপনার আর মেজর সাদাতের লোকেশনও ফাঁস হয়ে যাবে। এই তথ্য জানেন তো? তাতে কি আসে যায়? শানিত কণ্ঠে বলল তামান্না। মেডুসার মেইন টার্গেট আপনি নিয়ন সাহেব। আপনাকে পেলে সে কোন দুঃখে এই ঝামেলায় পড়তে থাকবে। তাছাড়া মেজর সাদাত আপনার আমার মতো এলেবেলে কোনো টার্গেট না। সে মেজর জেনারেল শাহিন সাদাতের ছেলে। তাকে যন্ত্রণা দেওয়ার আগে মেডুসা 10 বার ভাববে। ততক্ষণে আপনি ব্ল্যাক এজেন্সির খাঁচায় বসে জাবর কাটবেন, এটা নিশ্চিত। আবারও এক ধাক্কায় তামান্নাকে দেয়ালে ঠেসে ধরতে নিল এজেন্ট নিয়ন। তার আগেই ঝটকা মেরে সরে দাঁড়ালো তামান্না। এক হাত দিয়ে এজেন্ট নিয়নের বা হাত ধরল সে, পা একটু সামনে এগিয়ে গেল, অন্য হাত দিয়ে তার বুকের দিকের শার্ট ধরে উল্টিয়ে মেঝেতে আছড়ে ফেললো সে এজেন্ট নিয়নকে। এজেন্ট নিয়নও একেবারে প্রস্তুত ছিল না কিছু বোঝার আগেও, তাই সে ছিটকে মেঝেতে পড়ল। ব্যথায় ঝনঝনি উঠল তার শরীর। তামান্না মেঝেতে পড়ে থাকা এজেন্ট নিয়নের পাশে হাঁটু মুড়ে বসলো, শান্ত কণ্ঠে বলল, সিংহ অনেক শক্তিশালী প্রাণী, কিন্তু ঈশপের গল্পে এই শক্তিশালী প্রাণীটাই শিয়ালের মতো একটা ফালতু জানোয়ারের কাছে বারবার হেরে যায়। কারণটা কি জানেন তো? শিয়াল সিংহের সাথে শক্তি নিয়ে লাগতে যায় না, বুদ্ধি দিয়ে লাগতে যায়। এজেন্ট নিয়ন দাঁতে দাঁত পিষল, হাতের উপর ভর দিয়ে উঠে বসতে গিয়েও পারল না। শরীরের হাড়গুলো একযোগে বিদ্রোহ করছে যেন। হাল ছেড়ে আবার মেঝেতে মাথা রাখলো সে। আগুন ঝরা চোখে তাকালো তামান্নার দিকে। তামান্না তাতে দাম দিল না। এজেন্ট নিয়নের গায়ের উপর ছুঁড়ে ফেললো তার মানিব্যাগটা। তারপর শান্ত স্বরে বলল, আপনার সাথে আলোচনা করে ভালো লাগলো নিয়ন সাহেব। আশা করি আজ রাতে আমাকে এজেন্ট মেডুসাকে আর কল দিতে হবে না। মহিলাকে আমার একেবারেই পছন্দ না, কেমন সাপের মতো কথাবার্তা। আপনি চুপচাপ রেস্ট নিন, শরীর ঠিক হোক, তারপর চাইলে পালিয়ে জাহান্নামেও যেতে পারেন। আমার মতো দুবলা পাতলা মেয়ে আপনাকে এমনিতেও ঠেকাতে পারবে না।
তামান্না উঠে দাঁড়ালো, কি ভেবে যেন আরেকটা বাক্য যোগ করলো তার দীর্ঘ বক্তৃতার সাথে। নিচু গলায় বলল, তবে না পালারেই খুশি হব আমি নিয়ন সাহেব। আমি এতিমখানায় বড় হয়েছি তো, মানুষ হারানোর ভয়টা তাই আমার মধ্যে একটু বেশি। এজেন্ট নিয়ন অবাক চোখে তাকালো। তামান্নাকে এভাবে কথা বলতে কখনো শোনেনি সে। তামান্না অবশ্য আর দাঁড়ালো না, শান্ত পায়ে হেঁটে রুম ছাড়লো সে। এজেন্ট নিয়ন মেঝেতে হাত পা ছড়িয়ে শুয়ে রইল কিছুক্ষণ। মুখে নিজের অজান্তেই এক টুকরো হাসি ফুটে উঠেছে তার। ছাদের দিকে মুখ তুলে তাকালো এজেন্ট নিয়ন, সহজ স্বরে বলল, দীপ্তি, তোমার পরে এই প্রথম আমাকে কেউ হারিয়ে দিল। একটু থামলো এজেন্ট নিয়ন। ঘরে দ্বিতীয় কোনো মানুষ নেই, তবুও ফিসফিস করে বলল সে। ঠিক তোমার মতো করে। হাসি হাসি মুখে বলল কথাগুলো এজেন্ট নিয়ন, কিন্তু চোখ থেকে টপ টপ করে পানি ঝরতে লাগলো তার। কত বছর হলো এজেন্ট দীপ্তি মারা গেছে, অথচ এজেন্ট নিয়নের ভেতরে তাকে হারানোর কষ্ট এতটুকু কমেনি, কোনোদিনও কমবেও না। এদিকে ঠিক সেই সময় সুগন্ধা প্যালেসের লিভিং রুমে বসে আছে এজেন্ট মেডুসা, লেফটেন্যান্ট কর্নেল ইকবাল আর শৈবাল সিদ্দিক। লেফটেন্যান্ট কর্নেল ইকবালের মুখ অবশ্য হা হয়ে আছে। সে শৈবাল সিদ্দিকের দিকে তাকে হতভম্ব গলায় বলল, তুমি আমাকে সেনাবাহিনীর মেজর জেনারেলের ছেলের নামে ইমার্জেন্সি অ্যারেস্ট ওয়ারেন্টি জারি করতে বলেছ। শৈবাল সিদ্দিক নির্বিকার কণ্ঠে বলল, হ্যাঁ। আমাকে মারতে চাইলে সোজা গুলি করে দাও, এতে ঝামেলা করার দরকার দেখি না। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল ভোতা স্বরে বলল। তাতে যে একটা বুলেটের অপচয় হবে ছোট চাচা। শীতল স্বরে উত্তর দিল শৈবাল সিদ্দিক। হতাশ ভঙ্গিতে সোফায় মাথা রাখলো লেফটেন্যান্ট কর্নেল ইকবাল। একই স্বরে বলল, আচ্ছা, ধরো অ্যারেস্ট ওয়ারেন্টি বের করলাম, কিন্তু কোনো দোষে এমন তো না আমার মন চাইলো আর তারা সুর করে ওয়ারেন্টি নিয়ে দেবে। এজেন্ট মেডুসা তরল কণ্ঠে বলল। আপনার কাছে একটা কড়া অজুহাত তো এমনিতেই আছে কর্নেল সাহেব। প্রশ্নবোধক চোখে তাকালো লেফটেন্যান্ট কর্নেল ইকবাল। হাসি হাসি স্বরে বলল এজেন্ট মেডুসা। মেজর তোহার মার্ডার কেস। শৈবাল সিদ্দিক ওয়াইনের বোতল থেকে ওয়াইন ঢালতে ঢালতে বলল, তুমি কোনো চিন্তা করো না চাচা, আমার এক লোক আছে, সে মারাত্মক সাক্ষী দিবে। তাছাড়া তুমিও কিছু প্রমাণের নড়চড় করে দেবে। বাইরের সবাই তো এমনিতেও জানে মেজর তোহা আর মেজর সাদাতের মধ্যে আদর্শিক লড়াই চলছে অনেক দিন ধরে, কাজেই কেউ অত সন্দেহ করবে না। সেনাবাহিনী কি কে বোকা পেয়েছে ওরা? বিড়বিড় করলো লেফটেন্যান্ট কর্নেল ইকবাল। চরম হতাশায় সোফায় আরও হেলে গেল তার শরীর। পরক্ষণে আবার সোজা হয়ে বসলো সে। এইমাত্র মাথায় এসেছে কথাটা, এমন ভঙ্গিতে বলল লেফটেন্যান্ট কর্নেল ইকবাল। আচ্ছা, দৌড়ও বের করলাম অ্যারেস্ট ওয়ারেন্টি, কিন্তু লোকেশন কই? কোথা থেকে দৌড়বো তাদের? স্বয়ং মেজর জেনারেল শহীদ সাদাত যাকে খোঁজে পাচ্ছে না, তাকে এক রাতে আমি কি করে খুঁজে পাবো? এজেন্ট মেডুসা মুখ বাঁকালো। আপনার যে ঘিলু, তাতে সেই সম্ভাবনা নেই বললেই মনে হয়। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল আর এজেন্ট মেডুসার মধ্যে তর্ক আবারও আকাশ ছুঁয়ে গেল। শৈবাল সিদ্দিকি তাতে যোগ দিল না বটে, কিন্তু বাধাও দিল না। নির্বিকার মুখে ওয়াইন গিলতে লাগলো। এই হই হুল্লার মধ্যে এজেন্ট মিহির একপাশে সোজা হয়ে দাঁড়িয়েছিল। তার পকেটের পিস্তল থেকে হাত এতটুকু সরেনি, মনোযোগেরও এতটুকু ব্যতই হয়নি। এই হই হুল্লোড়ের মাঝে সে একটু কৌতূহলী চোখে টি টেবিলের দিকে তাকালো। সেখানে অজস্র ফাইল পড়ে আছে, বেশিরভাগই মেজর সাদাত রিলেটেড ফাইল। এতক্ষণ এগুলো নিয়ে গবেষণা করছে এই তিনজন। এজেন্ট মিহির একটু এগিয়ে এলো। টি টেবিলে রাখা একটা ফাইল নজর কেড়েছে তার, মেজর সাদাতের হেলথ ফাইল। এজেন্ট মিহির এই হেলথ ফাইলটা হাতে নিল। ফাইলটা উল্টে পাল্টে দেখতে লাগলো সে। এজেন্ট মেডুসা তার দিকে ফিরে বলল, এই ফাইলের সব ভুয়া তথ্য। মেজর সাদাত যে ব্রেন টিউমারে 3 মাসের মধ্যে মারা যাচ্ছে, এই তথ্য সে সেনাবাহিনী থেকে গোপন করেছে। গোপন করলো কেন সেটাই বুঝতে পারছি না। চিন্তিত স্বরে বলল শৈবাল সিদ্দিক। আরে, মেজর সাদাতের বাপ তো সেনাবাহিনী, বাপেই থেকে লুকাতে চেয়েছে বোধহয়। হাই তুলল লেফটেন্যান্ট কর্নেল ইকবাল। ম্যাম, আপনি কি করে জানলেন মেজর সাদাত টার্মিনাল ডিজিজের পেশেন্ট? এজেন্ট মিহির লেফটেন্যান্ট কর্নেল ইকবালের ফালতু কথায় নজর দিল না। এজেন্ট মেডুসা এজেন্ট মিহিরের কথা সম্ভবত কিছুটা আঁচ করতে পারলো। সে বলল, আমি এজেন্সি থেকেই খোঁজ নিয়েছি। মেজর সাদাত ঘন ঘন ডক্টর ইশরাত জাহান নামের এক ডক্টরের চেম্বারে যাচ্ছে। তো ডক্টর ইশরাতের পেশেন্ট হিস্ট্রির ফাইলটা আমাকে ব্ল্যাক এজেন্সি জোগাড় করে দেয়, সেখান থেকেই। ডক্টর ইসরাত? প্রশ্নবোধক চোখে তাকালো এজেন্ট মিহির। ইয়াপ, ডক্টর ইশরাত। কলেজ লাইফ থেকেই এরা একজন অন্যজনকে চেনে। এজেন্ট মেডুসা বলল, কিন্তু মেজর সাদাতের ফ্যামিলি হিস্ট্রি ফাইল থেকে যতটুকু জেনেছি, মেজর সাদাতের চাচাতো ভাই
নিউরোসার্জন। সে কেন অন্য কারো কাছে যাবে? এজেন্ট মিহির ভ্রু কুচকে বলল। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠল। তার ছেলের ভঙ্গিতে বলল, বোকা নাকি তোমার ওই কুত্তা? এজেন্ট মেডুসা চাচাতো ভাই এর কাছে গেলে তার এই সিক্রেট বাপের কাছে থেকে লুকাতে পারতো না মেজর সাজাত। এই কারণেই এমন কারো কাছে গেছে যাকে সে বিশ্বাস করে। এজেন্ট মেডুসা লেফটেন্যান্ট কর্নেল ইকবালের কথায় কান দিল না। অতিরিক্ত ফালতু কথা বলে এই বলদ। এজেন্ট মিহিরের প্রশ্নের উদ্দেশ্যে বুঝতে পারল সে, চোখ বড় বড় হয়ে গেল তার। ওয়েট মিহির, তুমি বলতে চাইছো? এজেন্ট মিহির মাথা নাড়ল, সহজ স্বরে বলল, ইয়েস ম্যাম। মেজর সাদাত তার নিজের মৃত্যু বিষয়ক এত বড় ব্যাপারটায় ডক্টর ইসরাতের হেল্প নিয়েছে। এর মানে মেজর সাদাত ডক্টর ইসরাতকে মারাত্মক বিশ্বাস করে। আপনার কি মনে হয় নিজের মেজর জেনারেল বাবার নজর এড়াতে সে এখন কার কাছে যাবে? ডক্টর ইসরাতের মতো কেউ একজন যাকে সে মারাত্মক বিশ্বাস করে। ঝটকা মেরে ঘুরে তাকালো এজেন্ট মেডুসা শৈবাল সিদ্দিকের দিকে তাকিয়ে বলল, ডক্টর ইশরাত বিষয়ক সমস্ত তথ্য জোগাড় করতে আপনার কতক্ষণ লাগতে পারে? শৈবাল সিদ্দিক ওয়াইনের গ্লাস নামিয়ে রাখলো, শান্ত স্বরে বলল, আধ ঘন্টা। ম্যাম, মেজর সাদাতের লোকেশন ট্র্যাক করা গিয়েছে। গাড়িতে টোকা দিল এজেন্ট মিহির। মেডুসা ধর্মর করে সোজা হলো। রাত ঠিক 4:30 পর্যন্ত শৈবাল সিদ্দিকের সাথে বসে এজেন্ট নিয়নকে ধরার প্ল্যান গুছিয়েছে সে যত্ন করে এবং অসম্ভব সতর্কতার সাথে। বের হওয়ার ঠিক আগ মুহূর্তে ডক্টর ইশরাত বিষয়ক সমস্ত তথ্য চলে এসেছিল শৈবাল সিদ্দিকের হাতে। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক বিরক্ত হয়ে ফাইলটা ছুঁড়ে মারল এজেন্ট মেডুসার মুখ বরাবর। কঠোর কণ্ঠে বলল, ডক্টর ইশরাত বিদেশে আছে। সে কি বিদেশ থেকে জিন মারফতে মেজর সাদাতকে হেল্প করেছে? কথা শেষ করে সে তার ভাতিজার দিকে ফিরল, কড়া স্বরে বলল, তুমি এখনো শৈবাল এই সিদ্দিক ঘাড় কাত করে মেডুসার বদ্দুটাকে মিহিরের সহ্য দিকে করছো তাকালো, কেন? সহজ স্বরে এটাই বলল। তো বুঝতে পারছি না শৈবাল। শৈবাল সিদ্দিক ঘাড় কাত করে মেডুসার মিহিরের দিকে তাকালো, সহজ স্বরে বলল, বোঝার মতো ঘিলু তোমার আছে বলে মনে হয় না ছোট চাচা। তবুও বলি, এজেন্ট মেডুসাকে আমি সুযোগ দিয়েছি। তার বড় বড় কথাগুলো আমাকে বিমুগ্ধ করেছে বলতে পারো। উঠে দাঁড়ালো শৈবাল সিদ্দিক। 2 পা হেঁটে এজেন্ট মেডুসার মুখোমুখি দাঁড়ালো সে। বাহাতে মেডুসার চিবুক ধরে উপরে টেনে আনলো, চাপা স্বরে বলল, কথার সাথে কাজের মিল না পেলে অন্য কথা। ক্লিক করে শব্দ হলো এজেন্ট মিহিরের দিক থেকে। একটানা রিভলভার বের করেছে সে। শৈবাল সিদ্দিকের দিকে তাক হয়ে আছে সে, রিভলভারের নল। শীতল কণ্ঠে বলল এজেন্ট মিহির, হাত সরান শৈবাল সাহেব, নইলে ট্রিগার টানতে বাধ্য হব। শৈবাল সিদ্দিকে হাত সরিয়ে ধাক্কা মেরে মেডুসাকে সরিয়ে দিল। তারপর এগিয়ে গিয়ে এজেন্ট মিহিরের রিভলভারটা কপালে ঠেসে ধরল সে। ট্রিগার টান তাহলে, সরকারের পালা কুত্তা। ট্রিগারে একটানে শয়তানটা খুলি উড়িয়ে দেওয়ার লোকটা অনেক কষ্টে সামলালো এজেন্ট মিহির। ওপাশ থেকে এজেন্ট মেডুসা না সূচক ভঙ্গিতে মাথা নাড়িয়ে ইশারা করলো। সিনিয়র এজেন্টের আদেশে বাইরে যাওয়ার উপায় নেই এজেন্ট মিহিরের। ধীরে ধীরে রিভলভারটা নামালো এজেন্ট মিহির। হা হা করে হেসে উঠল লেফটেন্যান্ট কর্নেল ইকবাল। শৈবাল সিদ্দিকের ঠোঁটের কোণেও এক টুকরো হাসি ফুটে উঠল। এজেন্ট মিহিরের কাঁধ চাপড়ালো সে। তারপর এজেন্ট মেডুসার দিকে ফিরে সহজ গলায় বলল শৈবাল সিদ্দিক, নিজের পোষা কুত্তাকে একটু সামলে থাকতে বলবেন। এজেন্ট মেডুসা বিন্দুমাত্র অপ্রস্তুত হলো বলে মনে হয় না। সে নিচে পড়ে থাকা ফাইলের কাগজগুলো তুললো, সুন্দর করে গুছিয়ে রাখতে রাখতে একটা কাগজ এসে থমকে গেল। নরম কণ্ঠে বলল, ডক্টর ইশরাত দেশ ছেড়েছে এই কদিন আগে। মেজর সাদাত যেদিন আমাদের চোখে ধুলো দিয়ে উধাও হয়েছে সেদিন বিকেলে ছিল তার ফ্লাইট। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল মুখ বাঁকালো। তাতে কি হয়েছে? এজেন্ট মেডুসা শৈবাল সিদ্দিকের দিকে তাকালো, শান্ত স্বরে বলল, ডক্টর ইশরাত বিদেশে গিয়েছে, তার সাথে তার ফ্ল্যাট বিদেশে যায়নি। মেজর সাদাত সকালে উধাও হয়েছে, ডক্টর ইশরাত বিকেলে দেশ ছেড়েছে। প্রায় 6 ঘন্টার ফারাক। মেজর সাদাতের জন্য এর মধ্যে ইশরাতকে কনভিন্স করা অসম্ভব কিছু না। কি বলতে চাচ্ছেন সেটা বলেন। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল এবারও বোকাটে চোখে তাকিয়ে রইল। মুচকি হাসলো এজেন্ট মেডুসা। শৈবাল সিদ্দিকের মুখোমুখি হয়ে হাতের ফাইলটা শৈবাল সিদ্দিকের মুখে উপর আলতো করে টেনে আনলো সে। ফাইলটা শৈবাল সিদ্দিকের হাতে গুজে দিয়ে মোহনীয় কণ্ঠে বলল এজেন্ট মেডুসা, আমার পোষা কুত্তার তো অ্যাটলিস্ট ঘিলু আছে শৈবাল সাহেব, আপনার পোষা কুত্তার অবস্থা তো আরো খারাপ। সামনে রাখবেন কেমন? শক্ত হয়ে গেল শৈবাল সিদ্দিকের চোয়াল। মেডুসার কথায় কড়া খোঁচার সামলে নিতে নিতে সময় লাগলো তার। নুপুরের মতো ঝংকার তোলা প্রত্যেকটা শব্দ যেন বিষধর সাপের বিষয়ে তার শিরা উপশিরায় ছড়িয়ে পড়ছে। মেডুসা দরজার দিকে এগুলো। এজেন্ট মিহির পিছু নিল তার। কাজ শেষ, তার বিদায় নেওয়ার প্রয়োজন বোধ করেনি এজেন্ট মেডুসা। সোজা শৈবাল সিদ্দিকের বাসা থেকে বের হয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতেই বলল এজেন্ট মেডুসা,
বেশিক্ষণ আপনার এই বিষাক্ত বাড়িতে থাকলে আমার বমি চলে আসতে পারে শৈবাল সাহেব। আমি বাইরের গাড়িতে অপেক্ষা করছি। আপনি মেজর সাদাতকে ট্র্যাক করতে পারলে খবর দিন। শৈবাল সিদ্দিকী এজেন্ট মেডুসার কথার কোনো উত্তর দিল না, শুধু শক্ত করে ফাইলটায় চেপে বসলো তার হাতের আঙ্গুল। দুমড়ে মুচড়ে গেল ভেতরের কাগজগুলো। বাসার সামনে গাড়িতে এতক্ষণ বসেছিল এজেন্ট মেডুসা। অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছিল। এজেন্ট মিহিরের ডাকে বাস্তবে ফিরল মেডুসা। ম্যাম, ডক্টর ইসরাতের বাড়িধারার খালি বাড়িতে মানুষ ওঠার কাহিনী শোনা গেছে। এই বাড়িটাতে ডক্টর ইসরাত নিজে থাকে, কাজেই হুট করে ভাড়া দেওয়ার প্রশ্নই আসে না। শৈবাল সিদ্দিকের লোক 1-2 ঘন্টা খোঁজ নিতেই জেনে গেছে কারা উঠেছে সেখানে। মেজর সাদাত আর তার দলবল। এজেন্ট মিহির এক নিঃশ্বাসে বলল, একটু আগে শৈবাল সিদ্দিকের এক লোক এসে একটা ফাইল দিয়েছে। ফাইলের তথ্যগুলোই জানিয়েছে তার কথায়। এবারও তার কথা কেবলই শুনেই গেল। মেডুসা কিছু বলল না। ম্যাম, আর ইউ ওকে? চিন্তিত স্বরে প্রশ্ন করলো এজেন্ট মিহির। অসুস্থ বোধ করছেন না তো? আমার বোধ হয় আপনাকে আরেকটু বিশ্রাম নিতে দেওয়া উচিত ছিল। এজেন্ট মেডুসা সোজা হয়ে বসলো। এজেন্ট নিয়নকে কানে ধরে হেডকোয়ার্টারে ফেরত নেওয়ার রাস্তায় অনেকটা এগিয়ে গেছে সে, কিন্তু কেন যেন খুশি হতে পারল না মেডুসা। ভোর হয়েছে, শীতকালের এক ঝাঁক পাখির ডানা মেলছে আকাশে। সূর্যের প্রথম আলোয় ছোঁয়ায় তাদের মধ্যে অদ্ভুত এক অস্থিরতা। সেদিকে তাকে ছোট্ট নিঃশ্বাস ফেলল এজেন্ট মেডুসা। আমি সুস্থ আছি মিহির, আমার আসলেই সুস্থ আছি। আমার ধারণা পৃথিবীতে আজকে আমার থেকে সুস্থ মানুষ আর কেউ নেই। অন্যদিকে ঠিক তেমন একটা সময় ঘুম ভাঙল এজেন্ট নিয়নের। তামান্না তাকে আছড়ে মেঝেতে ছুঁড়ে ফেলেছিল। সেখানে শুয়ে শুয়ে এজেন্ট দীপ্তির কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে কে জানে। তুমি কি মেঝেতেই ঘুমাও নাকি? মেজর সাদাতের আচমকা আবির্ভাবে ধর্মর করে মেঝে থেকে উঠে বসলো এজেন্ট নিয়ন। মেজর সাদাত একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, বা পায়ে কাজ ঢুকে চলায় গতিতে রাশ টেনেছে তার। ঘরের ভেতরে ঢুকে বলল মেজর সাদাত। এখন বিধি হনে দেখে আশ্চর্য হচ্ছে। এজেন্ট নিয়ন কোমরে হাত বুলালো। এখনো ঝনঝন করছে তার হাড্ডিগুড্ডি। তামান্নার মতো মেয়ে যে এভাবে মানুষ আঁচড়াতে পারে তাকে জানতো। এজেন্ট নিয়ন মুখ বিকৃত করে বলল। যাওয়ার জায়গা নেই, তাই আছে। খুশি এখন? মেজর সাদাত ভ্রু কুচকে তাকিয়ে রইল কিছুক্ষণ, কিছু বলল না। এজেন্ট নিয়ন তার ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলল। তামান্না ঠুনকো হুমকিতে সে ভয় পাওয়া বান্দা না। যুক্তি অনুসারে তার অতি দ্রুত চলে যাওয়া উচিত, কিন্তু সে যেতে পারছে না। যতবারই যাওয়ার কথা ভাবছে কেন যেন দীপ্তির চেহারাটা ভাসছে তার চোখে। এটা দীপ্তির শেষ মিশন ছিল। এই মিশন শেষ না করে সে কি করে যায়? বিড়বিড় করলো এজেন্ট নিয়ন। ভালোই যন্ত্রণার মধ্যে ফেলে রেখে গেছে আমাকে দীপ্তি। মেজর সাদাত তার বিড়বিড় করে বলা কথা ধরতে পারল না, বিরক্ত কণ্ঠে বলল। ঠিক করে কথা বলতে পারো না? ঠিক করে বলার কিছু নেই, আমি এখানেই থাকবো। আপনার সমস্যা আছে? মেজর সাদাতের থেকেও বেশি বিরক্ত নিয়ে বলল এজেন্ট নিয়ন। নিজের অজান্তে এক টুকরো হাসি ফুটে উঠল মেজর সাদাতের মুখে। সে হাসিটা আড়াল করে বলল, না, সমস্যা নেই। তাহলে ঘুমিয়ে বিরক্ত করতে আসছেন কেন? এজেন্ট নিয়ন হাই তুলে আবারও মেঝেতে শুয়ে পড়ল। মেজর সাদাত এজেন্ট নিয়নের সামনে একটা কাগজ রাখলো, বলল। এক দৌড়ে ফার্মেসি যাও, বাচ্চারা জ্বর এসছে, হুট করে ওষুধ লাগবে। হায়, জ্বর আসছে? কখন? এজেন্ট নিয়ন আবারও উঠে বসলো। জানি না, তামান্না সে কখন থেকে বাচ্চাটাকে নিয়ে বসে আছে। ফলতে কথা বলে বিরক্ত করতে মন চায়নি। মেজর সাদাত উত্তর দিল, একটু থেমে থেমে যোগ করলো। দ্রুত যাও, ওষুধগুলো ইমার্জেন্সি লাগবে। আপনি যান, আমি কেন? এজেন্ট নিয়ন কাউমো করে উঠল। আমি হাঁটতে পারছি না, পায়ে কাজ বিচ্ছে। মেজর সাদাত কড়া গলায় বলল। পায়ে কাজ বিঁধলে কেমনে আপনার? ভ্রু নাচালো এজেন্সি নিয়ন। অন্যদিকে মুখ ফিরিয়ে নিল মেজর সাদাত, মুখে লালচে আভা। কালকের রাতে হ্যালুসিনেশনের প্রকোপে কতখানি পাগলামি করেছে সে তা পুরোপুরি মনে নেই মেজর সাদাতের, কিন্তু তামান্না কাচের টুকরো সরিয়েছে এইটুকু মাথায় আছে তার। রাতের ঘটনা নিয়ে তামান্নাও কিছু বলেনি। যা দুটো সম্ভাবনার রাস্তা দেখায়, এক মেজর সাদাত কিছুই করেনি, দুই মেজর সাদাত মারাত্মক কিছু একটা ঘটিয়ে ছেড়েছে। এই 2 নম্বর সম্ভাবনাটাই বারবার মাথায় আসছে মেজর সাদাতের, আর আসা মাত্রই মুখ চোখ লাল হয়ে যাচ্ছে। এই যন্ত্রণা এড়ানোর জন্য কড়া ধমক দিল সে এজেন্ট নিয়নকে। চুপচাপ যাও তো, বাচ্চারা জ্বরে পড়ে যাচ্ছে। তুমি আছো তোমার বাকওয়াজ নিয়ে,
মৃতৃষ্ণা নিয়ে উঠে দাঁড়ালো এজেন্ট নিয়ন। পকেটে কাগজ ঢুকে সামনে হাঁটতে লাগলো সে। ওষুধটা নিয়ে এসেই এই মেজর ব্যাটাকে কড়া করে ধরতে হবে। কাল রাতে কিছু না কিছু একটা তো হয়েছে। বাচ্চাটার অসুখ কমার পরে আর কোনো অজুহাত দিয়ে তাকে খসতে পারবে না মেজর সাহেব। বলতেই হবে কি হয়েছিল সেই রাতে। কিন্তু বাচ্চাটার অসুখ কমলো না, সারাদিনেও কমলো না। তীব্র জ্বরে বাচ্চাটা অর্ধচেতন হয়ে পড়ে রইল। সাথে অস্ফুট স্বরে তামান্নাকে মানা মানা বলে ভুল বকে যাচ্ছে। মানা, ইউ আর হিয়ার রাইট? তামান্না ভাঙা গলায় বলল। হ্যাঁ সোনা। বাচ্চাটা তপ্ত শ্বাস ফেলে আধো আধো গলায় বলল, They will not take me again to the lab, right? তামান্না বাচ্চাটাকে শক্ত করে বুকে আঁকড়ে ধরে বলল। কখনো না সোনা, আর কেউ তোমাকে আমার থেকে নিয়ে যেতে পারবে না। তামান্না সারাদিনই বাচ্চাটার জ্বর সারানোর চেষ্টা করে গেল, ওষুধ দেওয়া থেকে শুরু করে মাথায় পানি ঢালা সব। কিন্তু কিছুতেই যখন কিছু হচ্ছে না তখন চিন্তার ভাঁজ পড়ল তামান্নার কপালে। শেষে সন্ধ্যা 7টার দিকে লিভিং রুমে এলো সে। এজেন্ট নিয়ন জানালার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মেজর সাদাত সোফায় চুপচাপ বসে আছে। তামান্না কাপা স্বরে বলল, সাদাত স্যার, অনেক শরীরের অবস্থা তো খুব খারাপ, হসপিটালে নিতে হবে। চোখ তুলে তাকালো মেজর সাদাত শান্ত কণ্ঠে বলল, হাসপাতালে নেওয়ার প্রশ্ন আসে না, মরতে হলে এখানেই মরতে। মেজর সাদাত। মেজর সাদাতের কথা শেষ হওয়ার আগে তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল তামান্না। মেজর সাদাত তামান্নার দিকে তাকালো, কিছু বলল না। তামান্না বড় করে দম নিয়ে বলল, বাচ্চাটাকে নিয়ে এই ধরনের কথা না বলে খুশি। তামান্নার কথা শেষ হওয়ার আগেই একসাথে অনেকগুলো গাড়ি থামার শব্দ তাদেরকে চমকে দিল। বড় বড় হয়ে গেল মেজর সাদাতের চোখ। এই শব্দ সে চিনে, একসময়ের অতি পরিচিত সেনাবাহিনীর জিপ গাড়ির শব্দ এটা। এজেন্ট নিয়ন জানালার পর্দায় একটু ফাঁক করে তাকালো, শান্ত স্বরে বলল, চরম দুঃসংবাদ মেজর সাদাত, সেনাবাহিনী মোটামুটিভাবে পুরো বিল্ডিং ঘিরে ফেলেছে। মেজর সাদাত সোফায় মাথা নিচু করে দুহাত দিয়ে মাথা চেপে ধরল। শীতল এক টুকরো হাসি ফুটলো তার ঠোঁটের কোণে। চাপা গলায় বলল মেজর সাদাত। গল্পের শেষ ক্লাইম্যাক্স তাহলে চলে আসলো। বাইরে কাকা স্বরে ঢেকে উঠল কয়েকটা দাঁড় কাক, যেন আসন্ন অমঙ্গলের আশঙ্কায় তাদের সাথে অস্থির হয়ে উঠছে প্রকৃতিও। সাদাত স্যার, আপনি কোথায় আছেন? আপনার ওপর এমার্জেন্সি অ্যারেস্ট জারি হয়েছে মেজর তোহা মার্ডার কেসে। হাউমাউ করে বলল ক্যাপ্টেন ফারুক। 5 মিনিট আগেই তথ্য লিক হয়েছে। সহযোগী সেনা অফিসারকে হত্যার অভিযোগে বড় মারাত্মক অভিযোগ। এই অভিযোগে পরম প্রতাপশালী জেনারেলের পর্যন্ত ফাঁসি হয়ে যেতে পারে। মেজর সাদাত জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো। বিল্ডিংয়ের সিভিলিয়ানদের অপসারণ প্রক্রিয়া শুরু হবে, তারপরই দল বেঁধে চার্জ করবে সেনা অফিসাররা। অ্যাপার্টমেন্টে হুড়মুড় করে ঢুকবে তারা। মুহূর্তে মেজর সাদাতের মাথা বরাবর তাক হবে এক গাদা আগ্নেয়াস্ত্র। এখন অবশ্য লোকের ভিড় কমানোর জন্য লাঠিচার্জ ঝরছে। কৌতূহলী এই বাঙালি জাত বলে কথা। মেজর সাদাত শান্ত কণ্ঠে বলল, ফারুক, কি আপিল করেছে এমার্জেন্সি অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য? কুত্তার বাচ্চা ইকবাল, শাহিন সাদাত স্যারকে জানানোই হয়নি স্বজন প্রীতির অভিযোগে। স্যার, আমি কি করব? পিস্তল নিয়ে বের হয়ে পড়ি, ইকবালের বাচ্চাকে টুকরো টুকরো করে বুড়িগঙ্গায় ফেলে দিই? ক্যাপ্টেন ফারুক একই স্বরে বলল। মেজর সাদাতের ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে উঠল। লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক যখন মূল হোতা, তার মানে তাদের লক্ষ্য মেজর সাদাতকে অ্যারেস্ট করা না, শুধু বাচ্চাটাকেও হাত করা। মেজর সাদাত অবশ্য ক্যাপ্টেন ফারুককে তা জানালো না। সে সহজ গলায় বলল, পিস্তল নিয়ে বের হলে টুকরো টুকরো করবে কি করে? তোমার উচিত হবে রামদা নিয়ে বের হওয়া। ক্যাপ্টেন ফারুক এক মুহূর্তের জন্য তবদা খেয়ে গেল। এখনো এমন ঠান্ডা আছে কি করে এই মানুষটা? মেজর সাদাত শান্ত কণ্ঠে বলল, ফারুক, এতদিন আমার পাগলামের উপর ভরসা রাখার জন্য থ্যাংক ইউ সো মাচ। একই সাথে আমার বন্ধু, ভাই এবং পাগলামিগুলো সামলানোর অলিখিত ম্যানেজার হওয়ার জন্য। স্যার, আপনি এভাবে কেন বলছেন? ঢোক গেল ক্যাপ্টেন ফারুক। আমি মারা যাচ্ছি ক্যাপ্টেন ফারুক। আমার ধারণা এটাই তোমার সাথে আমার শেষ কথা। কি কোমলিনা শোনালো মেজর সাদাতের কণ্ঠ। গুড বাই ব্রাদার। ক্যাপ্টেন ফারুকের 1 সেকেন্ড লাগলো মেজর সাদাতের কথার মানে বুঝতে। সে চিৎকার করে কিছু বলার আগেই ফোন কেটে গেল। মেজর সাদাত ফোন কেটে দিয়েছে এবং খুব সম্ভব এটাই মেজর সাদাতের সাথে তার শেষ কথা। ক্যাপ্টেন ফারুক তার পেশেন্ট বেডে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। ক্যাপ্টেন ফারুক জানে মেজর সাদাত এতটুকু বাড়িয়ে বলছে না। মেজর সাদাত আসলেই মারা যাচ্ছে এবং ক্যাপ্টেন ফারুকের কিছুই করার নেই। নার্স চন্দ্রিমা তার ওষুধ নিয়ে এসে হতভম্ব হয়ে গেল। যে মানুষটা বোমা ব্লাস্টে হাত পা ভেঙেও মুখ বিকৃত পর্যন্ত করেনি, সে পুরোপুরি বাচ্চাদের মতো কান্না করছে। চন্দ্রিমা আস্তে করে দরজা থেকে সরে দাঁড়ালো। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে সে জানে মানুষকে কাঁদতে দিতে হয়।
মেজর সাদাত তার ফোনটা নামিয়ে রাখলো। তামান্না তার দিকে ফ্যাকাশে মুখে তাকিয়ে আছে। মেজর সাদাতের কথা শেষ হওয়া মাত্রই সে কাপা গলায় বলল, ক্যাপ্টেন ফারুককে আপনার মারা যাওয়া নিয়ে কি বলেন? তামান্না, বাচ্চাটাকে নিয়ে আসো, যাও। শান্ত কিন্তু কঠোর গলায় বলল মেজর সাদাত। তার ইঙ্গিতটা খুব স্পষ্ট, এই নিয়ে আর একটা কথাও শুনবে না সে। তামান্না এক মুহূর্তের মধ্যে নিজের হাহাকারকে সামলে নিল। মেজর সাদাতের আদেশ মেনে নেওয়ার ভঙ্গিতে মাথা ঝাঁকালো। ছুটে বাচ্চাটাকে নিয়ে আসার জন্য অন্য রুমে গেল সে। তামান্না রুম ছাড়তেই মেজর সাদাত টি টেবিলে রাখা পেন কিলারের পাতা তুলে নিয়ে দ্রুত হাতে 4-5টা ট্যাবলেট বের করলো। পাশের পানির গ্লাসটা তুলে ট্যাবলেটগুলো মুখে তোলার আগেই এজেন্ট নিয়ন মেজর সাদাতের হাত চেপে ধরল। এজেন্ট নিয়ন শান্ত স্বরে বলল, ডোন্ট ডু দিস মেজর সাদাত, আপনার উপকার থেকে ক্ষতি হচ্ছে এতে বেশি। মেজর সাদাত ছোট্ট নিঃশ্বাস ফেলল, বলল, আমার মাথায় স্ট্রেস একেবারে নিতে পারছি না, কিন্তু আমার সেই স্ট্রেস নিতে হবে। পরের 1-2 ঘন্টার জন্য একেবারে সুস্থ থাকতে হবে। অ্যান্ড আই ক্যান্ট ক্যানট দিস উইদাউট দিস পেও। মেজর সাদাত ক্লান্ত কণ্ঠে বলল, আমার এই 2 ঘন্টার জন্য বাঁচতেই হবে, যেভাবেই হোক বাঁচতেই হবে নিয়ন। স্তব্ধ হয়ে শ্যামলা যুবকের দিকে তাকিয়ে রইল এজেন্ট নিয়ন। মেজর সাদাতের থেকে 1000 গুণের বেশি দক্ষ সে মারামারিতে। অসম্ভব তার ধারালো মাথা, চিলের মতো তীক্ষ্ণ তার হাতের নিশানা, কিন্তু মেজর সাদাতের সামনে সে কিছুই না। এই অনুভূতিহীন রোবট মেজর তার স্পষ্ট এবং সহজ নীতিবোধের উপর স্থির থাকার জন্যে সামনের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম লড়াই মঞ্চে অবলীলায় পা রাখতে পারে। এজেন্ট নিয়ন তা পারে না, কখনো পারবেও না। এজেন্ট নিয়ন মেজর সাদাতের হাত ছেড়ে দিল। এই প্রথম স্পষ্ট গলায় বলল, আপনার বস দেখে ভুল করি নাই বস। মেজর সাদাত ট্যাবলেটগুলো পানি দিয়ে ঢকঢক করে গিলল। এজেন্ট নিয়নের কথায় সে একবার তাকালো, কিছু বলল না, শুধু তার ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল। ঠিক সেই মুহূর্তে তামান্না বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসলো। বাচ্চাটা জ্বর আরও বেড়েছে। এলিয়ে তামান্নার কোলে পড়ে আছে পুতুলের মতো সুন্দর এই বাচ্চাটা। মেজর সাদাত বাচ্চাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। অনিক সাদাত এই বাচ্চাটার নাম, তার নিজের ছেলে। কয় মাস আগেও কে ভেবেছিল তার কপালে খোদা এমন পুতুলের মতো সুন্দর সন্তান লিখে রেখেছে। আশ্চর্য হাহাকারে পূর্ণ হয়ে গেল মেজর সাদাতের হৃদয়। শেষ পর্যন্ত সে থাকতেই পারল না তার ছেলের পাশে। নিষ্পাপে বাচ্চাটাকে সুস্থ সুন্দর একটা জীবন দেওয়ার আগে মেজর সাদাতের সরে দাঁড়াতে হচ্ছে এই গল্প থেকে। জোর করে সে চিন্তা মাথা থেকে সরিয়ে দিল মেজর সাদাত। এখন এইসব অর্থহীন চিন্তায় মাথা ঘোলাটে বাড়ানোর মানে হয় না। আবারও জানালা দিয়ে বাইরে তাকালো মেজর সাদাত। সেনাবাহিনীর লোক ইতিমধ্যে নিশ্ছিদ্র জালের মতো ঢেকে ফেলেছে পুরো বিল্ডিংয়ের চারিপাশ। কাজেই লুকিয়ে আশেপাশের ফাঁকফোকর দিয়ে পালানোর মতো অবাস্তব চিন্তা প্রথমেই বাদ দিয়ে দিল সে। মুখ ফিরিয়ে তামান্নার এজেন্ট নিয়নের দিকে তাকালো মেজর সাদাত। শান্ত কণ্ঠে বলল, তামান্না, তুমি বাচ্চাটাকে নিয়ে এজেন্ট নিয়নের সাথে বের হয়ে যাবে। খুব দ্রুতই সিভিলিয়ান ট্রান্সফার শুরু হবে। এজেন্ট নিয়ন আর তোমাকে কেউ সন্দেহ করবে না। অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে আমার নামে, তো আমাকে তার মেইন টার্গেট করবে। তামান্না মেজর সাদাতের দিকে তাকালো, বলল, আমিও নিশ্চয়ই তাদের টার্গেট লিস্টে থাকবো স্যার। এটা যদি শৈবাল সিদ্দিকের চাল হয় তাহলে অনেক আগেই তারা আমার সংশ্লিষ্টতা জেনে গেছে। মেজর সাদাত মাথা ঝাঁকিয়ে মেনে নিল তামান্নার কথাগুলো। কত কথাই না বলতে চাইছে তার মন, কিন্তু এখন সময় নষ্ট করার সময় তার নেই। মেজর সাদাত সহজ স্বরে বলল, তারা তোমাদের সন্দেহ করা তো দূরের কথা, তোমাদের দেখে দ্বিতীয়বারের মতো ফিরে তাকানোর সুযোগ পর্যন্ত পাবে না। তুমি শুধু বাচ্চাটাকে মাথায় রাখবে, আর কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই, কেমন? ঠোঁট কামড়ে কান্নার দমক আটকালো তামান্না। থেমে থেমে বলল, ইয়েস স্যার। গুড। মেজর সাদাত কোমল ভঙ্গিতে হাসলো। দীর্ঘদিন পর পূর্ণ চোখে তাকালো সে শ্যামলা মেয়েটার দিকে। অসম্ভব শান্ত স্বরে বলল, থ্যাংক ইউ ফর এভরিথিং ক্যাপ্টেন তামান্না হাসিন খান। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে তামান্নার, কিন্তু সে মিলিটারি কায়দায় হাতটা কপালে ছুঁয়ে স্যালুট করলো। মেজর সাদাতকে সহজ গলায় বলল, ইট ওয়াজ অ্যান অনার ওয়ার্কিং আন্ডার ইউ, স্কোয়াড লিডার মেজর সাদাত। মেজর সাদাত মাথা নাড়ালো। এজেন্ট নিয়নের কাজ চাপড়ালো। চাপা গলায় বলল, আই ট্রাস্ট ইউ ব্রাদার। মেজর সাদাতের কথার কোনো উত্তর দিল না এজেন্ট নিয়ন। পকেটে পিস্তলটা বের করলো সে। এজেন্ট নিকোর পিস্তলটা অ্যাপোলো হাসপাতালে লড়াই শেষে কুড়িয়ে এনেছিল সে। খুব দ্রুতই এই জিনিসটা কাজে লাগবে তার বুঝেছিল সে, কিন্তু এতটা দ্রুত এভাবে কাজে লাগবে এটাই কেবল বুঝেনি। ব্ল্যাক এজেন্সির তুরুপের তাস। মেজর সাদাতের দিকে পিস্তলটা বাড়িয়ে দিল নিয়ন। স্থির কণ্ঠে বলল, অনেক ঝামেলা করে এই মাল জোগাড় করেছি, কাজে লাগাবে। পিস্তলটা পকেটে ঢোকালো মেজর সাদাত। সহজ গলায় বলল, নিশ্চিত থাকো ছোকরা, এই জিনিসটাকে আমার থেকে ভালো আর কেউ ব্যবহার করতে পারবে না।
তামান্না দরজা খুলে বাইরে তাকালো। ইতিমধ্যে হুড়াহুড়ি শুরু হয়েছে অ্যাপার্টমেন্টবাসীদের মধ্যে। এর মধ্যে বের হতে হবে তাদের। যত হুড়াহুড়ি হবে তত ভালো তাদের জন্য। আতঙ্কিত মানুষের ভিড়ে খুব সহজে আড়াল হওয়া যায়। জ্বরতপ্ত বাচ্চাটাকে একটু শক্ত করে আঁকড়ে ধরল তামান্না। তারপর এজেন্ট নিয়নের দিকে ফিরে মাথা ঝাঁকালো। সে আর এজেন্ট নিয়ন আগে বের হয়ে মিশে গেল ভিড়ের মধ্যে। মেজর সাদাত একটু পরে বের হবে। তামান্নার এজেন্ট নিয়নকে বের হওয়ার সুযোগ করে দিতে হবে তাকে, নিজের জীবন দিয়ে হলেও। পাশ থেকে একটা কালো ক্যাপ্টেনে মাথায় পড়ে নিল সে, আর টেবিলে রাখা ওয়ান টাইম ইউজ মাস্কের প্যাকেট থেকে একটা মাস্ক মুখে আটকে নিল। সামনের আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে এক নজর তাকালো মেজর সাদাত। ধীরে ধীরে সেই প্রতিবিম্বের জায়গায় একজন অসম্ভব মমতাময়ী নারীকে দেখলো মেজর সাদাত। এতদিনে যার চেহারা ভুলেই গিয়েছিল সে। মেজর সাদাতের মা টলমলে চোখে তাকিয়ে আছে তার দিকে। মেজর সাদাত সুন্দর করে হাসলো। আম্মা, তোমার ছেলে তোমাকে দেখতে আসছে। আরে একটু পরেই। নিচতলার গ্যারেজে অ্যাপার্টমেন্টের সাধারণ মানুষগুলো লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছে। দুজন সেনা অফিসার চেক করছে তাদের। চেক করে সিভিলিয়ানের পরিচয় নিশ্চিত হওয়ার বের হতে দিচ্ছে। গেটের সামনে 7 জন অস্ত্রধারী অফিসার দাঁড়িয়ে আছে, পাথরের মতো স্থির তাদের মুখ। তামান্নার এজেন্ট নিয়ন সেই লাইনের মধ্যে মিশে গেছে। ধীরে ধীরে এগুচ্ছে সেই লাইন। তামান্নার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো সেনা অফিসার। ঠান্ডা স্বরে বলল, আপনার আইডি কার্ড দেখান, স্ক্যানারে স্ক্যান করতে হবে। তামান্না ঢোক গিলল। তার আইডি কার্ড তার সাথে নেওয়া থাকলেও কোনো লাভ হতো না। আইডি কার্ড দেখালে ধরা পড়ে যাবে সে। সেনা অফিসাররা আইডি কার্ডের স্ক্যান করা মাত্রই তার পেশা জেনে যাবে, আর তামান্নার পরিচয় পাওয়া মাত্রই হাত করা পড়বে তার হাতে। আইডি কার্ড দেন, কানে শুনেন না নাকি? কঠোর কণ্ঠে বলল সেনা অফিসার। তামান্নার পেছনে দাঁড়ানো এজেন্ট নিয়ন তার পকেটে ছুরিটা আঁকড়ে ধরল। চেহারা নির্বিকার তার, কিন্তু তামান্নাকে এরা স্পর্শ করা মাত্রই ব্ল্যাক এজেন্সির তুরুপের তাসকে ভালোভাবে চিনে যাবে এরা। পাশে সেনা অফিসার সাবধানে কোমরের হোলস্টারে রিভলভারে স্পর্শ করলো। সামনের জন পাথর কঠিন মুখে বলল, আইডি কার্ড না দিলে আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব আমি। চাপা উত্তেজনার আচমকা নিশ্চুপ হয়ে গেল গ্যারেজের ভেতরটা। এত মানুষ, কিন্তু কোনো শব্দ নেই। সেই নিস্তব্ধতাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ঠাস করে পিস্তলের গুলি বের হওয়ার আওয়াজ হলো। কড়া উত্তেজনা টান টান চাদরটা যেন চিরে ফালাফালা করে দিল সেই আওয়াজ। চিৎকার চেঁচামেচিতে বদ্ধ উন্মাদে পূর্ণ পাগলা গারদের থেকে বেশি ভয়ঙ্কর হয়ে উঠল জায়গাটা। তার মধ্যে এজেন্ট নিয়ন ঠান্ডা হাসি হাসলো। চাপা গলায় নিজেকেই বলল যেন সে, বসের পাগলামি তো সবই শুরু। আশ্চর্যজনক হলেও মেজর সাদাতের মাথা এখন অসম্ভব রকমের ঠান্ডা। তাকে দেখে মনে হচ্ছে পৃথিবীর কোনো কিছুই তাকে বিচলিত করতে পারবে না। তীক্ষ্ণ চোখ দুটো স্থির হয়ে আছে লাইনের সামনে দাঁড়ানো তামান্নার এজেন্ট নিয়নের দিকে। তামান্নার এজেন্ট নিয়ন যে লাইনে দাঁড়িয়েছে সেই লাইনে 2-4 জনের পিছনে দাঁড়িয়েছে মেজর সাদাত। সামনে একটা 19-20 বছরের ছেলে, ডেলিভারি ম্যান সম্ভবত। গায়ে ফুডমুড নামের একটা ফুড ডেলিভারি অ্যাপের লোগো লাগানো জ্যাকেট। মেজর সাদাতের আশেপাশে সবাই সন্দেহের চোখে মেজর সাদাতকে দেখছে। স্বাভাবিক পরিস্থিতিতে এরকম কালো ক্যাপ আর মাস্ক পরা মানুষকে সন্দেহজনক লাগে, আর এখন তো মহা ঘোরালো অবস্থা। মেজর সাদাত এসব নজরকে পাত্তা দিচ্ছে না। তার একাগ্র মনোযোগ পুরোপুরিভাবে তামান্নার দিকে স্থির হয়ে আছে। ঠিক 5 মিনিট পরে তামান্নার চেকিং শুরু হলো। মেজর সাদাত আলতো করে তার পকেটের পিস্তল তাক করলো, আর 8 সেকেন্ডের মাথায় সেনাবাহিনীর নজর তার দিকে ঘুরিয়ে আনতে হবে তাকে। প্রত্যেকটা মুহূর্ত এখন শোনাচ্ছেও দামি তার কাছে। তামান্নার আইডি কার্ড চাওয়ার কাহিনী শুরু হওয়া মাত্রই সে ঠান্ডা মাথায় প্ল্যান গুছিয়ে নিল। তৃতীয়বারের যখন হুমকির মতো শোনালো সেনা অফিসারের গলা, ঠিক তখনই মেজর সাদাত পিস্তল উপরে তুলে ফাঁকা গুলি চালিয়েছে সবার মনোযোগ তার দিকে ঘুরিয়ে আনার জন্যে। গুলির শব্দে সাধারণ জনগণের পিলে চমকে গেল। সাথে শুরু হলো বিকট হই হল্লা, কিন্তু সেনা অফিসাররা ঘাবড়ালো না। এক ঝটকায় ভেতরে সব সেনা অফিসাররা মেজর সাদাতের দিকে ঘুরে গেল। সবার হাতেই AK-47 অ্যাসাল্ট রাইফেল, মাপা এবং সতর্ক পদক্ষেপে এগিয়ে আসছে তারা গুলির শব্দের উৎসের দিকে। এত লোকের হুড়োহুড়িতেও এক চুল নড়ছে না তাদের নিশানা। মেজর সাদাত তার মুখের মাস্ক খুলে ফেললো। সেনা অফিসাররা এগিয়ে আসার আগেই হাঁচকাটানের সামনের ডেলিভারি বয়কে নিজের সাথে সেটে ধরলো। ডেলিভারি বয় কিছু বোঝার আগে তার মাথা বরাবর পিস্তল ঠেসে ধরলো সে। আশেপাশে আতঙ্কিত মানুষগুলো হুড়মুড় করে সেখান থেকে সরে দাঁড়ালো। মেজর সাদাত জিম্মি করেছে তার সামনে দাঁড়ানো সাধারণ একটা ছেলেকে। একজন নিম্ন শ্রেণীর সন্ত্রাসীদের সাথে আপাতত আর কোনো পার্থক্য নেই। একসময় সেনা অফিসার মেজর সাদাতের। ডেলিভারি বয় প্রচণ্ড আতঙ্কে চিৎকারও দিতে পারছে না। ডাঙায় তোলা মাছের মতো খাবি খাচ্ছে বেচারা। অনেক কষ্টে 6টা শব্দ উচ্চারণ করলো সে। আমায় মাইরেন না, খোদার কসম লাগে। মনে মনে এই নির্দোষ ছেলেটার কাছে মাপ চেয়ে নিল মেজর সাদাত, কিন্তু তামান্নার বাচ্চাটাকে বাঁচানোর জন্য এছাড়া আর কোনো উপায় নেই তার।
এদিকে গোল হয়ে তাদের দুজনকে ঘিরে ফেলেছে 10 জন সেনাবাহিনী অফিসার। এমার্জেন্সি অ্যারেস্ট ওয়ারেন্টে মেজর সাদাতের ছবির সাথে সামনেরই এতটাই তার কোনো পার্থক্য নেই। কাজে অহেতুকা সিভিলিয়ানদের নিয়ে মাথা ঘামাচ্ছে না তারা। সবার মনোযোগ এখন মেজর সাদাতের দিকে। হাতে AK-47 অ্যাসাল্ট রাইফেল উদ্যত হয়ে আছে তাকে নিশানা করে। সাদা বাতির আলোতে ঝকঝক করছে সেই মৃত্যুদূতগুলো। এই ভয়ঙ্কর দৃশ্যের মাঝে এজেন্ট নিয়ন শক্ত করে তামান্নার হাত চেপে ধরল। বিনা ঝামেলায় সটকে পড়ার এক ও অদ্বিতীয় সুযোগ ছাড়তে পারবে না সে। মেজর সাদাতের এত বড় আত্মত্যাগ বৃথা করে দেওয়ার জন্য যতটুকু দুঃসাহস লাগে তার ছিটে ফোটাও নেই এজেন্ট নিয়নের। তামান্না তখনও বাচ্চাটাকে আঁকড়ে ধরে এক দৃষ্টিতে মেজর সাদাতের দিকে তাকিয়ে আছে। তার হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মেজর সাদাতের জন্য। অথচ এই পাগলা মেজর তা কোনোদিনও জানবেও না কি ভয়ঙ্কর রকমের নিষ্ঠুর আর নির্দয় তাদের ভাগ্য। এজেন্ট নিয়ন যখন তার হাত ধরে টান দিল তখন বাস্তবে ফিরল তামান্না। এক ঝটকায় নিজের সমস্ত অনুভূতি কবর দিয়ে দিল সে। এজেন্সি নিয়নের পায়ে পা মিলিয়ে মিশে গেল আতঙ্কিত জনতার ভিড়ে। এভাবে আরেকটু সামনেই গেটটা। একে তো সবাই ছোটাছুটি করছে, তার উপর সব সেনা অফিসারের নজরও মেজর সাদাতের দিকে ঘুরে গেছে। তারাও আর সিভিলিয়ানদের কে বের হচ্ছে সেদিকে নজর দিচ্ছে না। মেজর সাদাত যদি তাদের আর 5 মিনিটের মতো সময় জুগিয়ে দিতে পারে তাহলে এজেন্ট নিয়ন আর তামান্না পার হয়ে যাওয়ার খুব বড় রকমের একটা সম্ভাবনা আছে। মেজর সাদাতের মুখোমুখি দাঁড়ানো রিভলভার ধরা সিনিয়র অফিসার কঠোর কণ্ঠে বলল, মেজর সাদাত, ড্রপ দ্য গান। মেজর সাদাত শীতল হাসি হাসল। Why should I? বলার ফাঁকে সে চোখের কোণা দিয়ে দেখলো তামান্নার এজেন্ট নিয়ন গেটের খুব কাছে চলে গেছে। আর একটু এগিয়ে যেতে পারলে তারা মুক্ত হয়ে যাবে, পা রাখবে সামনের রাস্তায়। রিভলভারধারীর পাশের সেনা অফিসাররা ইতিমধ্যে তাদের নিশানা ঠিক করে ফেলেছে। তবু আরেকবার চেষ্টা করলো সেই সিনিয়র অফিসার। নরম কণ্ঠে বলল, মেজর সাদাত, প্লিজ পিস্তলটা ফেলে দিন। মেজর সাদাত সহজ স্বরে বলল,